অমরালি হ্যাঁ ডাক্তার হ্যাঁ ভালোই ছিল। অমরালি ভালোই ছিল। আমাদের এখানে অমরালি ডাক্তার অমরালি আমাদের প্রিয় লোক। না সবাই বলে ভালো, তো আমি তো তাকে দেখছি, তো ভালো। এখন যা সমাজের পরিস্থিতি, ভালো বলতে গেলে মার দিতে হবে, খারাপ বলতে গেলে মার দিতে হবে। লোকটা ভালো মন্দের জিজ্ঞাসা বেশি আছে। নাম ছিল যার ডাকটার অমরালি। অনেকে অনেক কিছু বলে, অসিত কি করলি এতদিন ডাক্তারবাবুর থেকে। আমি যেটা পেয়েছি আমি মনে করি, ডাক্তারবাবু সব মানুষই ছিলেন না যে কাছের মানুষদের অনেক কিছু করে দেন। অনেক কিছু পাওয়ার থেকে ভালোবাসাটা, সম্পর্কটা, এটাও কি কম পাওয়া? পাঁশকুড়ারই প্রত্যন্ত গ্রাম বিজাহারপুর নিতান্তই অখ্যাত। গ্রামটি সাধারণ কৃষক ও আদিবাসী অধ্যুষিত। গ্রামের পাশ দিয়ে সারা বছর কুলকুল বয়ে যাওয়া কংসাবতী নদী এখন প্রায় শুষ্ক। এই গ্রামেরই এক সাধারণ ও গরিব কৃষক পরিবারে আমার জন্ম। সেদিন ছিল 1 নভেম্বর 1934 সাল। বাবা দানিশ মোহাম্মদ, মা আমেনা। গ্রামের মানুষের মধ্যে, বিশেষ করে মুসলমানদের মধ্যে লেখাপড়ার বিশেষ চল ছিল না। বাবা কিছুটা লেখাপড়া জানতেন, মা ছিলেন নিরক্ষর। শুধু বিজাহারপুরে নয়, আশেপাশের গ্রামেও কোনো স্কুল ছিল না। আমার গ্রামে ছিল একটি পাঠশালা, নিবারণের পাঠশালা। 2 6 12 2 6 12 2 7 14 2 7 14 2 8 16 2 লং 18 2 10 20। আমার পাড়ার নিবারণচন্দ্র শাসমলের এই পাঠশালা ছাড়া বিজাহারপুরের প্রায় 2 কিলোমিটার দূরে গোবিন্দনগরে ছিল একটি প্রাইমারি স্কুল। শিক্ষক ছিলেন সৈয়দ লুৎফর রহমান, একজন মৌলভী। আবার কেউ বা সেই লেখাপড়ার জন্য যদি যেতে না পারে, তাহলে তাকে এই বক্তব্যে শিক্ষকরা শিক্ষা দেয়। তো এই আরবি ভাষাকে শিখতে গেলে আমাদের যতগুলো দরকার জিনিস, স্কুলে পড়ার সঙ্গে সঙ্গে চলল আরবি, উর্দু ও সংস্কৃত ভাষা শিক্ষা। ডাক্তার ওমর আলীর আত্মজীবনী পড়তে গিয়ে বিখ্যাত লেখকের কথা মনে পড়ে গেল শুরুতেই। জীবনের সেরা সময় শৈশব, সে শৈশব যেমনই হোক। আমাদের সঙ্গে এক সাক্ষাৎকার আড্ডায় বলেছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। অবশ্য মুখে সোনার চামচ অথবা পেটে খিদে নিয়ে ঘুমোতে যাওয়া ছোটবেলার সব গল্পগুলো যে একরকম নয়, এটা বোধহয় টের পেয়েছিলেন ওমর আলী। কোথায় যাচ্ছিস অমর? অভাব, দারিদ্র্য, কষ্টের মধ্যে মাথা তুলে দাঁড়ানো সেই শৈশবই আমাদের কল্পিত কোলাজের বিষয়বস্তু।
আপনিও কি সেই সময়কারের ভূমিহীন কৃষক ছিলেন? হ্যাঁ, ভূমিহীন কৃষক ছিলেন। তারপরে আমাকে জমি দেওয়া গুরুদেব একটু দিলেন দখল করে, সেই জমি এখনো আছে। কি নাম আপনার? ভীমপদ দাস। কোনখানটায় বাড়ি? বনমালীপুরে বাড়ি। বনমালীপুরে। তার মানে আপনি এই জমি আন্দোলন দিয়ে শুরু, ওনার প্রতি ভালো লাগা, আস্তে আস্তে আপনিও কমিউনিস্ট পার্টির প্রতি আকৃষ্ট হলেন। কমিউনিস্ট পার্টির কাজ, আদর্শ, গরিবের জন্য তার লড়াই, সবকিছুই আপনাকে ভালো লাগে। মানে ওনার আগে সত্যি কথা বলতে আমি ওই যে খড়গপুর, মেদিনীপুর আর কলকাতা ওনার হাত ধরে আমি গেছি। আচ্ছা, রাজনীতির ক্ষেত্রে ওনার হাত ধরেই আপনি এসেছেন? হ্যাঁ, ওনার হাত ধরে এসেছি। মানে আবির্ভাব তো কমিউনিস্ট পার্টি থেকেই শুরু? হ্যাঁ, শুরু। ওটা আমি এসেছি 68 সালে। মানে আপনার শুরুটা তাহলে ভূমি আন্দোলন বা জমি আন্দোলন দিয়ে শুরু? তারপরে জমি, বেনাম জমি দখল হয়ে গেল 69 থেকে 70-এর মধ্যে শুরু হলো। তখন ওনাকে অনেক নির্যাতন, ওই যে ধনী যোদ্ধারা যারা, জমিদার যারা, ওরা অনেক মানে পীড়ন করেছে, অনেকবার হাজত বাস করেছে, অনেকবার। ওর সঙ্গে আমি হাজত বাসে একদিন করেছি, এক রাত করেছি মেদিনীপুর। মানে তার মানে ভাবা যায় না যে নেতৃত্বের কতখানি আকর্ষণ, যে আপনাদের মতো সাধারণ মানুষ আকৃষ্ট হয়েছে। মানে অত তলা পর্যন্ত তার যাতায়াত ছিল। এবং একটা সময় তো উনি যাত্রা টাত্রাও করতেন। হ্যাঁ, যাত্রা করতেন, তবে সেটা পেশা নয়, না, শখে, দায়িত্ববোধ, সামাজিক দায়বোধ। আমাদের যখন ঠেকা পড়ে গেল কারো, দাদাকে ধরে এসো, সে বলে আমি কি করবো, তোর সবলে তোদের কি যাত্রা, কি হবে না হবে, ও হয়ে যাবে, পাতাড়ি দিয়ে দিলে হয়ে যাবে। এরকম কোনো আপনার স্মৃতিতে আছে কোনো ঘটনা? মানে বনমালীপুরে 2-1 গেছে, 2-1 গেছে। রাজকুমারের কাজ টাজ করতেন, মানে তো ফর্সা ছিলেন, সুন্দর ছিলেন রাজকুমার। এমনি পোশাক না দিলেও রাজকুমার। হ্যাঁ, রাজকুমারের রোল করতেন। হ্যাঁ, করতেন। 2-1 করেছি। আমি অভিনয় করেছি, আমি ওনার সঙ্গে করেছি, তারপরেও অভিনয় করেছি। আচ্ছা, আপনি তো মানে এবার আমাদের দাদাকে বলি যে দাদা কখনো মনে হয়নি যে অমরবাবুর যেই ছোটোখাটো কাজগুলো, ওনার শিল্পকর্ম, অভিনয়, যাত্রাপালা বা রাজনৈতিক জীবনযাপন, এগুলোর প্রতি কখনো আকর্ষণ বোধ করেননি আপনি, মানে ছেলে হিসেবে? আকর্ষণ বলতে কি, আমারও তো ছোট, বাবা যেখানে যাত্রা করতে যেতেন ওই বিষয় বললেই আমরা অনেক জায়গায় গেছি, বাবার সঙ্গে গেছি যাত্রা শুনতে দেখতে। বাবা যখন এমএলএ ছিলেন, বাবা অ্যাসেম্বলি থেকে ফিরে এলেন, যাত্রা হবে, বাবাকে বলতাম যে বাবা যাব, তখন বলতো যে আরে তোরা ছেলে মানুষ, তোরা কি এসব করতে। মানে যখন উনি বিধায়ক ছিলেন তখনও যাত্রা করেছেন। আমি অনেক জায়গায় গেছি। আমাদের ধরুন, আমাদের কেশপুরের যে কুমার, ওটা জায়গাটার নাম হচ্ছে একটা নদীর ধারে কাকু, ওই যে অনেক দিনের ব্যাপার, কেশপুরের ওখানেও গেছি। আমাদের এখানে গেছি আমরা ঘোষপুরের দে ফ্যামিলি, জমিদার ফ্যামিলি, সেখানেও যাত্রা ওখানেও হয়েছে, ওখানেও গেছি। আমাদেরকে ভালো লাগতো। কারণ বাবা তখন এইটুকু জানতাম যে একটা বই ছিল ভৈরব গঙ্গোপাধ্যায়ের, সম্ভবত বাংলার দুশ্মন। এই বাংলার দুশ্মন যাত্রাটা বিশাল সুনাম করেছিলাম এখানে। আমার এই যাত্রা পার্টিতে ছিলেন এই যে ভীমবাবু, যিনি আপনার সঙ্গে আপনারা দেখছেন যাকে, তখন উনি কিন্তু সেনাপতির রোল করতেন। আমার জীবন অতীত ও বর্তমান, ডাক্তার ওমর আলী নিজের লেখা এক প্রকার আত্মজীবনী বলা যেতে পারে। বাবা ছিলেন পাশ না করা একজন হোমিওপ্যাথি চিকিৎসক, যথেষ্ট নামডাক ছিল তার। কলকাতার হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন তারই প্রভাবে, জড়িয়ে পড়েছিলেন এরই মধ্যে সক্রিয় রাজনীতিতে দেখতে পাচ্ছি। 1952 সাল প্রথম নির্বাচনে জাতীয় কংগ্রেসের একজন কর্মী হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে উনি বললেন যে আমার সঙ্গে পরিচয় হয় ভারতের কমিউনিস্ট পার্টির স্থানীয় নেতাদের। লোহাদায় তখন ছিল একটা পাবলিক লাইব্রেরি, বাড়ি থেকে পায়ে হেঁটে শুধু বই পড়ার জন্য অত দূরে হেঁটে যেতে হবে। কেন কি ততদিনে কানাই সামন্ত ওনাকে পড়ার নেশা ধরিয়ে দিয়েছিলেন। ওনার হাতে তুলে দিয়েছিলেন এমিল বার্নাসের মার্ক্সবাদ, দিয়েছিলেন রেবতী ভূষণ বর্মনের সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ।
পাশাপাশি উনি পড়েছিলেন মহামতি লেনিনের রাষ্ট্র ও বিপ্লব। ধীরে ধীরে আকৃষ্ট হলেন কমিউনিস্ট মতবাদের দিকে। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. সাল সারা রাজ্য জুড়ে চলছিল ভূমি ও ভূমি সংস্কার আন্দোলন। উনি জড়িয়ে পড়লেন সেই আন্দোলনে, নেতৃত্ব দিলেন। ওই যে ভূমিহীন যারা সবাই, আর যারা বাস্তুহীন সবাই এর একদম নয়নের মণি, এমন জনপ্রিয়তা লাভ করলেন। নয়নের মণি মানে তার মানে বাড়ি ঘর ছেড়ে সাধারণ মানুষের কাছাকাছি উনি প্রায় পড়ে থাকতেন। সব সময় ঘোষপুরের দে পরিবার, গোবিন্দপুরের খুট্টা পরিবার এলাকার জোরদার জমিদাররা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। ওনার জীবন বিপন্ন হলো, নানান জায়গায় আত্মগোপন করলেন। এমনিতে তো ধরুন সারাদিন তো আজকে মিটিং, কালকে মিছিল, তারপরে এরকম রাজনীতির ক্ষেত্রেও বড় বড় দায়িত্ব নিয়ে উনি ছিলেন। তো সেক্ষেত্রে পড়াশোনাও তো করতে হয়েছে, প্রচুর পড়াশোনা বা নিজস্ব লেখা, কখন ওইগুলো ঠিক করতো? এগুলো সারাদিন সমস্ত কাজকর্ম সারত। তারপরে মানুষের দৈনন্দিন জীবন যে কাজগুলো সেটা তিনি করতেন। দৈনন্দিন এমএলএ থাকাকালীন যে কাজগুলো করার দরকার সেটা করতেন। সেই ফাঁকে কিন্তু সময় পেত একদম গভীর রাত্রে। আমি অনেক সময় রাত্রে জেগে পড়াশোনা করতাম, উঠে দেখতাম যে বাবা হ্যারিকেন জ্বালিয়ে বসে বসে লিখছেন, হ্যারিকেন জ্বালিয়ে পড়ছেন এবং লিখছেন অত রাত্রিতে। আমিও রাত্রিবেলা পড়াশোনা, অফিস ছিল আমার, আমি তখন ছাত্র জীবন তো আমি পড়তাম, তখন দেখতাম বাবা বসে বসে লিখছেন। আমি তো অদ্ভুত ব্যাপার, কোথাও বক্তৃতা দিবেন তারও নোট তিনি ওইখানে বসে বসে করতেন এবং সেইটা ধরে ধরে কিন্তু বক্তৃতা দিতেন। আপনি যখন ছোট মানে শৈশব, তখন তো নিশ্চয়ই কিছু স্মৃতি আপনার দেখা আছে। মানে সেই সময় মনে হয়নি যে বাবা যদি আমাকে একটু সময় দিত, ধরুন স্কুলটা নিয়ে যাওয়া বা আমাকে একটু উৎসবের সময়, ঈদের সময় ঘুরতে নিয়ে যাওয়া, এইগুলো তো নিশ্চয়ই কম সময় দিয়েছে। মানে কেন কি সে ডাক্তারিটাও ছিল, এদিকে এতটা মানে রাজনীতিতে এতটা সক্রিয়, তাহলে অনেক সময় ওইদিকে চলে গেছে। মানে আপনারা ভাই বোনেরা কি সেরকম সময় দিতে পেরেছেন? হ্যাঁ, অভাব বোধ যে হয়নি তা না। সবাই, সব ছেলেরাই চাইতো বাবার হাত ধরে, মায়ের হাত ধরে স্কুলে যাওয়া বা বিভিন্ন আচরণ অনুষ্ঠানে যাওয়া। তো আমি যতটুকু সময়, যখন আমার সমাত জ্ঞানটা হয়েছে আর কি, তখন রাত্রেবেলা সকালে ঘুম থেকে উঠতাম, উঠে দেখতাম যে বাবা বাড়িতে আছেন, ব্যাস ওইটুকু দেখতাম। তারপর বাবা চলে যেতেন, আবার রাত্রেবেলা যখন ফিরতেন তখন আমরা ঘুমিয়ে পড়তাম। এইটুকু ব্যাপার, এরকম। অর্থাৎ বাবাকে খুব কাছ থেকে দেখা হয় না, যেটুকু না বুঝতে পারিনি। যেটুকু করতো মা করতো, মা এই পড়তে বসানো, এইটুকু মনে আছে আমার ছেলেবেলা। আমার বড়দাকে যখন পড়াতো, আমি তখন আরও ছোট, বড়দাকে পড়াতো, মারতো, ও লেখা শেখাতো, মাই করতো। বাবাকে অতটা কাছে পাইনি। আর কোথাও নিয়ে যাওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা করেছে, মা করেছে। আর স্কুলে যাওয়ার ক্ষেত্রে তখন তো গ্রামে গঞ্জের ব্যাপার, সব ছেলেরা একসঙ্গে ছুটে ছুটে স্কুলে যেতাম, সবাই মিলে যেতাম স্কুলে। বাবা কোনোদিন স্কুলে নিয়ে যাওয়ার ব্যাপারগুলো ভাবতেই পারি না, এগুলো কোনোদিনই হতো না। এই ব্যাপারে কোনো কষ্ট না, অভিযোগ বাবাকে অভিযোগ কার কাছে করবো? যা অভিযোগ ছিল সব মায়ের কাছে। মা এটাই নিয়ে নিতে হবে, মা এটাই নিতে হবে, এটাই নিতে হবে। একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন আমাদের দেখলাম এটা শবে বরাত অনুষ্ঠান হয়, ঈদ হয়, শবে বরাত হয়, তো দেখতাম সকলের বাবা এই ফটকা বাজি সব কিনে নিয়ে আসতো। তো আমি দেখতো বাবা কখন আসবে, তো দেখতাম হয়তো বাবার প্রায় রাত্রি 10টা 11টার সময় ফিরলো, তখন আমরা বাবার কাছে ছুটে যেতাম ব্যাগ দেখে, এই বাবা এসছে কিছু নিয়ে আসবে। দেখতাম বাবা কিন্তু কিছু না কিছু নিয়ে আসতে, অনেক কিছু, এই ফুল ঝুড়ি, এই লঙ্কা ফটকা, তখনকার লঙ্কা ছোটো ছোটো লঙ্কা ফটকা ছিল, সেই ফটকা দুটো ফটকা আওয়াজ হতো, সেই ফটকা নিয়ে আসতো, দোদমা বলে। আবার বড়দের ক্ষেত্রে দেখেছি, আমার এক দাদা ছিলেন এখানে শিক্ষকতা করতেন, এখন রিটায়ার হয়ে গেছে, রওশনাই বলে। তো দেখলাম বড় বড় গাছ বোম নিয়ে আসতো,
আমার খুব মনে আছে সেই বোমগুলোই সেই দাদাই কিন্তু অগ্নি সংযোগ করতো, দিয়ে সেই বোমগুলো ফাটাতো এবং খুব বিশাল বিশাল আওয়াজ হতো, খুব আনন্দ করতাম তখন। অত ব্যস্ততার মধ্যে ওইটুকু এবং ওইটুকু ছিল মানে সংসারে যে এই জিনিসগুলো করলে ছেলেরা আনন্দিত হবে এলে কিন্তু করতেন। আবার ঈদের সময়ও দেখেছি, ছেলেবেলা দেখেছি ঈদের সময় তার নতুন জামা কাপড়ও তখন কিন্তু যবে সবাই মাত্র একটু বুঝতে শুরু করেছি, শিখেছি যে বাবা একটা দারিদ্রতার মধ্য দিয়ে কিন্তু চলছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোনোদিন দেখলাম না যে বাবা আমাদের দরিদ্রটাকেও কোনোদিন বুঝতে দেয়নি। তখনও বাবা নিয়ে এসছেন জামা প্যান্ট, ওই অবস্থায় দড়িওয়ালা প্যান্ট কষ্টের মধ্যে দিত এবং আমরা সেটা নিয়ে আনন্দ করতাম, সেটুকু পড়তাম যা আনিয়ে দিত। বাবা কিন্তু কোনোদিন বলতো না যে এটা পারবো না, এটা পারবো না, এটা না, এটা হয় না, এটা করতে পারবো না। যখন যা পেরেছে আমাদের অভাব অভিযোগ সবসময় কিন্তু বাবা একদম পূর্ণভাবেই পূরণ করেছে এবং বহু দারিদ্রতার মধ্যে কেটেছে আমি জানি। তো ছেলেবেলায় যখন সকলের ইংলিশ প্যান্ট পরতো, আমরা দড়িওয়ালা প্যান্টও পরেছি, বাবার প্যান্ট পরতো, সেই প্যান্টকে আমি দর্জি দোকানে নিয়ে আমার নিজের প্যান্ট মাপ করে আমি পরেছি, আমার বড়দা পরেছে, ছোট ভাইয়া পরেছে, মা পরিয়েছে। এভাবে আমাদের ছেলেবেলায় খুব কঠিন অবস্থায় কেটেছে। এটা ভাবলেও মানে এখানে কোথাও কম্প্রোমাইজ নেই না, কোনোদিন বাবা কোনোদিন বলেনি যে তোরা এটা কেন চাচ্ছিস, আমার তো অবস্থা খুব খারাপ, আমি পারবো না, এটা বাবা কিন্তু কোনোদিনই বলেনি। এমনকি আমার পরবর্তীকালে পড়াশোনার ক্ষেত্রে যখন আমার প্রচুর টাকার খরচ, আমি যখন বাইরে ডাক্তারি পড়ি, তখনও বাবা তো অতটা তখনও সচ্ছল ছিল না, চেম্বার করতেন, আমাকে টাকা দিতেন, আমি যে টাকা বাবা আমাকে দিত সেই টাকা কিন্তু আমি আবার সবটা খরচ না করে কিছু কিছু রাখতাম। আমি ডাক্তারি অনেক কঠিন বই আমি কিনেছি আমি, এবং সেই পয়সা থেকেই বই কেনাকাটা করেছি, প্রচুর বই কিনেছি, প্রচুর বই পড়াশোনা করেছি। বাবারও প্রচুর বই কেনার শখ ছিল, প্রচুর নেশা ছিল, সে বইও কিন্তু বাবা প্রচুর পড়তো, তার দেখা দেখি সে সময় ডাক্তারি বইগুলো আমিও নিজে পড়েছি। এইভাবে আমাদের ছেলেবেলায় জীবনগুলো কেটেছে। 1953 সাল 12ই জানুয়ারি যোদ্ধাদের অভিযোগে প্রথম হাজতবাস হয়েছে। এরপর 1959 হাজতবাস খাদ্য আন্দোলনের জন্য, 1962-তে আবার হাজতবাস চীন ভারত সংঘর্ষের জন্য। এভাবে হাজতবাস, আত্মগোপন, হাজতবাস, আত্মগোপন, পাশাপাশি কমিউনিস্ট আন্দোলন, পাশাপাশি পড়াশুনো, এবং বাবা যেহেতু ছিলেন হোমিওপ্যাথির ডাক্তার, উনি হোমিওপ্যাথি পড়াশুনোও শুরু করলেন, কিন্তু সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়ার জন্য পুরো 7 বছর লেগেছিল 3 বছরের কোর্স কমপ্লিট করতে পারে। এই সময়ের মধ্যে উনি 36 টাকা মাস মাইনেতে একটা প্রাইমারি চাকরি পেয়ে গেছিলেন স্কুলের শিক্ষকতা, কিন্তু মাথায় তো তখন সামাজিক বিপ্লব আন্দোলন, খেটে খাওয়া মানুষ, কৃষক শ্রমিক নেতৃত্ব দেওয়া, ফলে ওই চাকরি থেকে উনি বেরিয়ে এলেন, যেটা আজকের যুগে অকল্পনীয়। সরকারি চাকরি ছেড়ে বেরিয়ে এসে শুধু মানুষের জন্য রাজনীতি করা, এটা বোধহয় সেই সময়েই সম্ভব হয়েছিল। আপনি তো স্বপন রায়, মানে দীর্ঘদিন ওমরাবুর কাজের সহকর্মী হিসেবে থেকেছেন ওনার সঙ্গে, আর আপনি হচ্ছে অনুপম সামন্ত, ওমরাবুর ড্রাইভার করেছেন দীর্ঘদিন, সঙ্গে দেখতেন ঘরের ছেলের মতো কাছের মানুষ হয়ে। তো আপনাদের দুজনের কাছেই ওমরাবু সম্পর্কে আপনাদের ছোট ছোট অভিজ্ঞতা বলুন যে আজকে 2016-তে ওমরাবু যদি থাকতেন, রাজনীতির ক্ষেত্রে ওনার কতটা প্রয়োজন হতো আর কতটা জরুরি ওনার আজকের ক্ষেত্রে রাজনীতি? আজকে রাজনীতি ওনার অস্তিত্বকে বিপন্ন হতো না? হ্যাঁ, সে তো নিশ্চয়ই হতো, কারণ উনি তো কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, এবং যতটা সম্ভব দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের জন্য উনি সবসময় চেষ্টা করে গেছেন। মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা মানুষ আলাদা চোখে দেখতেন ওনাকে। মানে ভয় আর শ্রদ্ধা তো কাছাকাছি নয়, অনেক অবশ্যই অনেক ফারাক, অনেক ফারাক। সামনে নমস্কার করছে কিন্তু মনে মনে কি তীব্র বিদ্বেষ, ঘৃণা। মানে ওমর আলীর ক্ষেত্রে আমার মনে হয় যে মানুষ ভেতর থেকে কিছুটা রেসপেক্ট করছিল, মানে ভয়টা করতো না, কিছু মনে হলে ওনার কাছে বলে দিতে পারতো। হ্যাঁ, সাধারণ মানুষ যদি কিছু মনে হতো ওনার কাছাকাছি যেতে পারতো বা বলতে পারতো। একটা ভয়ের পাঁচিল বা দেওয়াল খুব একটা ছিল 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 ফলে একটা মানুষের গোটা জীবনে অনেক বাঁকমুখ হয়তো থাকবে ছিল,
কিন্তু মানুষের একটা শ্রদ্ধা বা ফেদ ওনার উপর ছিল, যথেষ্ট ছিল, কারণ ওনাকে বিশ্বাস করতো মানুষ, সৎ মানুষ, সৎ মানুষই ছিল। আপনার কি মনে হয় যে ওনার ওই সততা উনি ধরে রাখতে পারতেন বা পেরেছিলেন গোটা জীবনে? তৃণমূলে যাওয়ার পর তার সম্পর্কে আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু যতদিন বামপন্থী ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন ততদিন আমি জানি তার সততা সম্পর্কে কোনো প্রশ্ন সাধারণ মানুষের কাছেও সেই গ্রহণযোগ্যতা আজও রয়ে গেছে। আর মানুষ যদি কেউ তার কাছে যায় কখনোই তার সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। দল সম্প্রদায় বলে ভিন্ন চোখে দেখেছে এরকম নজির আমরা লক্ষ্য করিনি। He was the most secular man in India. Not in Bengal, not in Panchkula. উনি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান এবং সিপিআই পার্টি, কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি, তৃণমূল পার্টি কোনো কিচ্ছু ভাবতেন না। ওইটা ওই যে লোকটি মারা গেছিল স্বপনবাবু নাকি বলে, ওটা সিপিএম করতো। হ্যাঁ, মদন উনি সিপিএম করতেন, আর অমরবাবু তখন তৃণমূলে চলে এসেছিল, এমএলএ তৃণমূলে, আর তখন মারা গেছেন মদনবাবু। হ্যাঁ, আচমকা ডেকে নিয়ে তার সাধ্যের দিনে যাচ্ছে। হ্যাঁ, খবর পেয়ে গেছে। ওই স্বপনবাবু জেঠুর যে ওই কাগজপত্র লেখাটাই করে, সে বলছে স্যার আমাদেরকে অত অত্যাচার করেছে। তখন বলছে আরে মারা গেলে মানুষ সে কোনো জাতের নয়, কোনো ধর্মের নয়, কোনো দলের নয়, সে তো মৃত মানুষ, তার আমাদের সবাই উচিত তার আত্মার শান্তি কামনা করা। এমনকি নিজে তখন একটু পাটটা ভেঙেছিল, খুঁড়ে হাঁটতে বলে স্ক্র্যাচে করে স্বপনবাবুকে দিয়ে মালা দেওয়ানো, যে ওই কথাটা বলছে তাকে দিয়েই মালা দেওয়া। এমএলএ হিসাবে অমরবাবুকে বিভিন্ন পুজো আচ্ছা বা ধর্মীয় অনুষ্ঠানেও যেতে হতো আমন্ত্রণ রক্ষা করতে। তো আমরা শুনেছি যে সেখানে গিয়ে বিশেষ বিশেষ ধর্ম নিয়েও উনি খুব সাবলীলভাবে কথা বলতে পারতেন। এরকম উল্লেখযোগ্য একটা কোনো স্মৃতি আর কি? দেখুন, উল্লেখযোগ্য ঘটনার মধ্যে আমি দু একটা অবশ্যই জানি, যেহেতু সঙ্গে থাকতামও। আমাদের এই এটা গোবিন্দনগর অঞ্চলের এই পাশে, মঙ্গলদারির পাশে কয়া মহাত্রাণ বলে একটা জায়গা আছে। ওখানে একটা চৈতন্যদেবের একটা অনুষ্ঠান হয়েছিল একবার। তো তখন বাবা ছিলেন এমএলএ। চৈতন্যদেবের জন্মবর্ষ বা কিছু জন্মবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছিল, বাবা তখন এমএলএ ছিলেন। তো বাবার ওখানে উপস্থিতি নিয়ে একটা বিতর্কও তৈরি হয়েছিল, যেহেতু এটা হিন্দু ধর্মের অনুষ্ঠান। যেহেতু অনেকে বলেছিলেন যে ওমর আলী যেহেতু মুসলমান, তাকে এই অনুষ্ঠানে রেখে কোনো লাভ নেই। আবার কারা পার্টির যারা ছিলেন, দল করতেন কমিউনিস্ট পার্টি তখন, তার মধ্যে কিছু লোক ছিলেন, তারা বলছিলেন না, এমএলএ হিসাবে ওনার থাকতে অসুবিধা কোথায়। যাই হোক, শেষ পর্যন্ত তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন, আমন্ত্রিত হয়েছিলেন। অনেকেই উপস্থিত ছিলেন সেখানে, হাজারো হাজারো মানুষ। সেই প্রথম একটা বড় অনুষ্ঠান, তখন এটা রেডিও সম্প্রচার করা হয়েছিল, সেটা স্থানীয়ভাবে রেডিও সম্প্রচার আগে হতো, সেই একটা সম্প্রচার হয়েছিল। তাতে আমাদের অনেক মহারাজারা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে, যারা মায়াপুর থেকে এসেছিলেন। সেই অনুষ্ঠানে বাবা কিন্তু বক্তব্য রেখেছিলেন চৈতন্য সম্পর্কে, প্রায় ঘন্টাখানেক বক্তব্য রেখেছিলেন। হাজারো হাজারো মানুষ, তারা কিন্তু আপ্লুত, কেউ মানে অধৈর্য হয়নি, ধৈর্য ধরে একদম সাইলেন্ট হয়ে বসে রয়ে গেলেন যে একজন মুসলমান লোক কি করে এত তথ্য তিনি পরিবেশন করলেন আমাদের সামনে। অবাক হয়ে গিয়েছেন। যখনই বক্তব্যটা শেষ হলো, মহারাজরা কিন্তু উঠে পড়ে দাঁড়িয়ে গেলেন সকলে। ডাক্তার ওমর আলীর লেখা আমার জীবন অতীত বর্তমানে যে বই, তার একেবারে শেষ পৃষ্ঠাতে কয়েকটি লাইন উল্লেখযোগ্য, আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। উনি লিখেছেন, আমি বরাবরই রাজনৈতিক ও ধর্মীয় উভয় সংকীর্ণতার ঊর্ধ্বে থাকার চেষ্টা করেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি সব ধর্মের মধ্যে একটা ঐক্যের সুর আছে। গভীর মনোযোগ দিয়ে পড়েছি কোরআন, হাদিস, বেদ, উপনিষদ, গীতা ও বাইবেল। তাই সংকীর্ণতা কোনো গোঁড়ামি আমাকে গ্রাস করতে পারেনি আমার নীতি ও আদর্শকে। এইভাবেই সকলের মধ্যে থেকে জীবনটা কাটাতে চাই। আমি মনে করি যারা আমায় বয়স ও অসুস্থতার অজুহাত দিয়ে পাঁশকুড়া পৌরসভা উন্নয়নের দায়িত্ব থেকে বঞ্চিত করল, ইতিহাস তাদের ক্ষমা করবে না। এ ব্যাপার নিয়ে আমার মন্তব্য করাটা অনুচিত, কারণ তিনি একটা দলের সদস্য ছিলেন, তার দল যা মনে করেছে তারা তাই করেছে। এ ব্যাপারে আমার মন্তব্য করাটা সমুচিত নয়। তৎকালীন দল তাকে হয়তো ফ্রিলি
মুক্তভাবে তার চিন্তাভাবনার মধ্য দিয়ে তাকে প্রশাসন চালাতে দেয়। এই যে পাঁশকুড়ায় মার্কেট নেই, এখন মার্কেট হয়েছে যেটা অনেক দূরে, সেখানে কেউ যেতে চাইছে না। এই যে পিছনে জায়গা দেখতে পাচ্ছেন 23 একর জায়গা এখন ভরে গেছে বাড়ি বাড়িতে, তখন ফাঁকা ছিল। ওমর আলী সাহেব আমাদের অনুরোধে আমাকে সুনীল ঘোষালকে নিয়ে কলিমুদ্দিন শামসের কাছে গিয়ে, তখন উনি কৃষি বিপণন মন্ত্রী কলিমুদ্দিন শামস, এটা 4.5 কোটি টাকা স্যাংশন করিয়েছিলেন এবং নোটিফিকেশনও করিয়ে ফেলেছিলেন, কিন্তু তাকে তার শরীর দল করতে দেয়নি, কাজ করতে দেয়নি। আর যদি এই কাজ করতে দিত, ওমর আলী ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকতো, যদিও এখনো আছে। কারণ যে অফিস আমরা করেছি সেই অফিসের সূচনা করেছিলেন ওই ডক্টর ওমর আলী, উনি স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। আমি জানি না কেন, কিসের জন্য পৌরপ্রধান তিনি ভালো করতে পারবেন। আরও রাজনৈতিক জীবনের উত্থানের পেছনে ডক্টর আলীর ভূমিকা অনেকাংশেই আছে বলে আমি যেটুকু জানি। কিন্তু তাকে তার শেষ বিদায় এবং তার শেষ যাত্রায় প্রথম চেয়ারম্যান তিনি ছিলেন, সেই সৌভাগ্যটুকু তার হয়নি। পাঁশকুড়া পৌরসভায় তাকে নিয়ে এসে তাকে শেষ বিদায়টুকুও জানানো হয়, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমি আমাদের অফিস উদ্বোধনের সময় মন্ত্রী, মহামান্য মন্ত্রী ফিরহাদ হাকিম এসেছিলেন এবং আমাদের যিনি গুরুদেব, যিনি আমাদের জেলার সভাপতি, এমপি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী এসেছিলেন। সেখানে প্রায় 10,000 লোকের সমাবেশ হয়েছিল। সেই দিনই ওমর আলী সাহেবের পরলৌকিক ক্রিয়া ছিল, যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারিনি। কারণ আমাদের প্রোগ্রামটা আমরা আগেই চক আউট করে সব বের করে দিয়েছিলাম। সেখানে আমি কিন্তু প্রথম বক্তৃতা দিয়ে তার নামে, তার ডেডিকেশন, তার স্মৃতিচারণ করে আমি 1 মিনিট সবাইকে দাঁড় করিয়ে নিজে দাঁড়িয়ে নিরাপত্তা পালন করেছিলাম। কে স্বীকৃতি দিল, কে স্বীকৃতি দিল, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্বীকৃতি দিয়েছেন, পাঁশকুড়ার মানুষ তাকে স্বীকৃতি। নিয়ে একটা ছোট তথ্যচিত্র করছি। তো ওনার সম্পর্কে দীর্ঘদিন তো আপনারা কাটিয়েছেন ওনার সাথে, আপনার যেমন মনে হয় ওনার সম্পর্কে 2-4 কথা আপনার কাছে আমি শুনতে চাই। প্রথম কথা হচ্ছে, উনি প্রথম থেকে সিপিআই করতে এবং প্রথম সময়টাতে উনি মানুষের সঙ্গে যোগাযোগ, মানুষের সঙ্গে সম্পর্ক নিবিড়ভাবে রেখে চলেছেন। পরে দীর্ঘদিন এমএলএ ছিলেন, সিপিআই তাকে চিত্তদাস ঠাকুর এখানে ক্যান্ডিডেট করেন, ফলে উনি নির্দল প্রার্থীর পক্ষে নামেন এবং তাকে যেহেতু এমএলএ করা হলো না, ন্যাচারালি তারপরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়। তারপরে তিনি 96 সালে সিপিআইএমে আমাদের পার্টিতে যোগ দেন, সিপিআইএম। এবং এখানে এসেও প্রথমে থেকে এমএলএ হওয়ার চেষ্টা করেছেন, এমএলএ হয়েওছেন, পরে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হয়েছেন। মানুষও তো চেয়েছে নিশ্চয়ই, মানে মানুষ থেকে আমাদের কমিউনিস্ট পার্টিতে ক্যান্ডিডেট করা, তার পক্ষে জনগণের লড়াই নিয়ে যাওয়া এবং জিতা, সবটাই তো সাংগঠনিক শক্তির উপরে দাঁড়িয়ে স্বভাবতই। তারপরে যখন দ্বিতীয় মিউনিসিপ্যালিটি তিনি অসুস্থ থাকেন, তারপর তাকে ক্যান্ডিডেট করা হয়নি, তিনি টিএমসিতে যান। ফাইনালি আমার একটাই কথা হচ্ছে, লাল ফ্ল্যাগ নিয়ে শুরু করেছিলেন এবং তেরাঙ্গা পতাকা, মানে বিশেষ করে প্রতিক্রিয়াশীল একটা শক্তি টিএমসি, সেই জায়গাতে তিনি যুক্ত হন। এটা বলতে পারেন সামগ্রিক একটা বিচ্যুতি।
এবং এটা সংসদীয় গণতন্ত্রে থাকার জন্যেই মোহগ্রস্ততা থেকেই কাজ করেছেন এবং শেষ বয়স পর্যন্ত সেই জন্য সেটাই করেছেন। ফলে কমিউনিস্ট পার্টির বলতে পারেন শেষ অবধি তিনি সভ্যপদ রাখতে পারেন না। যেহেতু অমরবাবু একটা সময় ধরুন শ্রেণী আন্দোলন বলুন বা মানুষের জন্য গ্রাসরুটে থেকে যুদ্ধ করেছে, পরবর্তী ক্ষেত্রে তার ভাবনার যে এদিক ওদিক হওয়াটা সেটা কারণ যাই থাক, তো কোথাও কি মনে হয় না যে ব্যক্তি ওমর আলীর একটা কোথাও একটু স্বচ্ছতা মানুষের কাছে গ্রহণযোগ্য একটা জায়গা ছিল বা আজও সেটা রয়ে গেছে একটু হলেও? না, দীর্ঘদিন ধরে ধরুন একটা কমিউনিস্ট আন্দোলনে ছিল, ফলে ব্যক্তি হিসাবে যদি বলেন আমার সঙ্গে কোনো শত্রুতা নেই। একদম একদম ব্যক্তি হিসাবে আজও মানুষের কাছে একটা কিন্তু ক্লিন ইমেজ কোথাও কি সেই জায়গাটা আজকে আনবে। এতগুলো দল যদি মানে যে মানুষটা নিজের জন্য কখনো কম ভেবেছে, নিজের স্বার্থসিদ্ধি, এরকম একটা ইমেজ, যে ইমেজটা ছিল এখন আর সেই ইমেজটা আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা, ওমর আলী বলতে যে নিজের জন্য কম ভাবে, এই যে ইমেজটা ডাক্তার বাবু বলে, তার থেকে ওমর আলীর থেকে পরিচিতির সত্তাটা ছিল তার বেশি ডাক্তার। নিশ্চয়ই, এটা সাধারণ ডাক্তারবাবু। এলাকার প্রখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক ডাক্তার ওমর আলী নামই সর্বাগ্রে মনে আসে মানুষের। তো রাজনীতির ক্ষেত্রে এবং ডাক্তারি ক্ষেত্রে কোন দিকটাতে ওনার সবচেয়ে বেশি জনপ্রিয়তা ছিল, ডাক্তার হিসেবে না রাজনীতিবিদ হিসেবে? আমাদের দুটোতেই আমাদের ছিল, কিন্তু ডাক্তার হিসাবে তারপরে একদম আমাদের নিজে মনে করতাম আমাদের বাড়ির একদম। কোনো অভিযোগ বা কোনো ক্ষোভ? না না না, শেষ বয়সে না, শেষ বয়সে কোনো ক্ষোভ নেই, কোনো ক্ষোভই নেই, সব ছিল। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমাদের খুবই কষ্ট, ডাক্তারবাবু চলে গেছেন। ভীষণ ভীষণ, ওনার চলে যাওয়াটা আপনাদের কাছে তো একজন আপনজনকে হারানো খুবই, মানে এই কষ্টটা আপনার থেকেই যাবে, তার স্মৃতি, তার থাকা। প্রত্যেক ওই ভাদ্রীতিটার দিনটা কাউকে কিছু আমার নিজের দাদা ভাইদের আমি ফোঁটা দিতে পারিনি, সবসময় বাপের বাড়ি যেতে পারিনি বা তারাও আসতে পারেনি, কিন্তু ডাক্তারবাবুকে ফোঁটা দিয়েই যায়। এই শুধু এক বছরই ফোঁটা দিতে পারেনি, এই গত বছর ভাদ্রীতিটার। অসুস্থ ছিলেন, সেই সময় কলকাতাতেই ছিলেন, অসুস্থ ছিলেন, খুব কষ্টদায়ক। একদম একদম, একজন আপনজনকে হারালেন আপনি। হ্যাঁ, আমার প্রত্যেক বছর ডাক্তারবাবু আমাকে পুজোতে কাপড় দিতেন, প্রত্যেক বছর নতুন শাড়ি দিতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রত্যেক বছর পুজোতে আমাকে নতুন শাড়ি দিতেন। আচ্ছা, কি নাম আপনার? আমার জ্যোৎস্না আদক। জ্যোৎস্না আদক, শঙ্কর বাবুর স্ত্রী আপনি? শঙ্কর আদকের স্ত্রী। শঙ্কর আদক এবং জ্যোৎস্না আদক এই বাড়িতে ডাক্তার ওমর আলী প্রায় 26টা বছর কাটিয়ে গেছেন, প্র্যাকটিস করেছেন, রুগী দেখেছেন, কিন্তু তার চেয়ে বড় কথা এই বাড়িটা তার কাছে কাছের বাড়ি, বোনের বাড়ি, নিজের বাড়ি, এইভাবে কাটিয়ে দিয়েছেন দীর্ঘদিন। আজকে সেই আপনজনকে হারিয়ে জ্যোৎস্না দেবী কষ্টে আছেন, ব্যথায় আছেন, স্মৃতি রোমন্থন করতে গিয়ে উনি প্রায় কেঁদে ফেলছেন। এ থেকেই বোঝা যায় যে মানুষ হিসেবেও ওমর আলী কোন জায়গা, কোন স্তরের ছিলেন, কতটা সামাজিক ছিলেন। উনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। যে দল পরিবর্তন করলেন সেই দলের লোকের সঙ্গে কথা বলতেন না, এরকম ব্যাপার না, কথা বলতেন। এইগুলো যেটা পজিটিভ দিক, ঠিক ঠিক। কিন্তু নীতিগত প্রশ্নে দাঁড়িয়ে তার যে স্খলনটা পরপর যে পদস্খলন হয়েছে সেটা হচ্ছে মূলত হচ্ছে সংসদীয় ক্ষমতা তার চাই, সংসদীয় ক্ষমতা তার চাই, এইটা তাকে ভয়ঙ্করভাবে গ্রাস করে। আর সেইটা শেষ ক্ষমতাটাকে পজিটিভ জায়গায় ব্যবহার করা, পজিটিভ জায়গায় শেষ 5 বছর এই পিরিয়ডটা করতে পেরেছেন তা না। আচ্ছা, তেমন একটা সাফল্য একটা ক্ষত বিক্ষত, কটা গ্রুপকে সে সন্তুষ্ট করবে। আপনি আজকে যে জায়গাটায় যে দলটা সে প্রতিনিধিত্ব, এই তো সেদিনে মারা গেল, এখনো তার টার্ম শেষ হয়নি, সেই দলটাতে সে কোন গ্রুপকে সন্তুষ্ট করবে? নিজেরই তো ক্ষত বিক্ষত। আমি এটা বলতে পারি আপনাকে, প্রথমের দিকে তার যে জনপ্রিয়তা ছিল শেষের দিকে সেই ক্ষুণ্ণ হয়েছে কিছুটা। আপনি সব জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারেন, এই পাঁশকুড়া ঘুরেই খোঁজ নিয়ে দেখতে পারেন, সেই অবস্থায় ছিল। আগে সিপিএমে ছিল, আবার তৃণমূলে এলো। আমার তো বাড়ি এখানে নয়, ময়নাতে। আচ্ছা আচ্ছা, প্রশ্ন একটাই, যে এত কিছু থাকতে আমরা কেন, আমরা মানে দিনভর আড্ডা থেকে আমি সুদীপ্তদা ওমরবাবুকে নিয়ে একটা ছোট্ট এই অডিও ভিজুয়ালটা তৈরি করছি। আসলে যে ইন্ডিপেন্ডেন্টলি কিছু মানুষ শিল্পের সব শাখাতেই তারা কিছু বলতে চায়, তো সিনেমাতেও সেই ইন্ডিপেন্ডেন্স একটা চিন্তা কাজ করছে, ফলে সেই মাধ্যম দিয়ে তারা কাজ করছে, যেটাকে ফ্রি সিনেমা বলা হয় বা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলা হয়। তো এইটা নিয়ে আন্দোলনটা চলছেই।
মানুষ করছে, তাদের মতো করে তারা এই মাধ্যম দিয়ে কথা বলার চেষ্টা করছে। তো এই মাধ্যমটা আমরা অনেক দিন আগেই কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, শিখছি। ইভেন আমরা এই মাধ্যমটার টেকনিক্যাল জায়গাটা তো বিশাল, এটা একটা এখানে অঙ্ক আছে, শিল্প আছে, সাহিত্য আছে, এটা শেখা তো চারটিখানি কথা না, জানা অনেক বিরাট একটা সিলেবাস। তো আমাদের ভালো লাগা থেকে আমরা মানে শিক্ষানুরাগী হিসেবে এই কাজগুলো মনোনিবেশ করেছি, করতে গিয়ে ছোটো ছোটো কাজ করতে চাইছি, হাতে করি হলে যেমন হয়। তো সেক্ষেত্রে নির্বাচন করতে গিয়ে অমরবাবুকে কেন বেছে নিলাম এই কারণেই যে আমরা মনে করি যে রাজনীতি, মূলধারার বিশেষ করে যে রাজনীতি, সেটা বড্ড লাউড, সেখানে শিল্প দাঁড়ানোর জায়গা নেই, দাঁড়াতে পারে না আর কি। রাজনীতির কাছে শিল্প গেলে শিল্পটা ধসে যাবে, আমার এটা মনে হয়। মানে যারা মূলধারা রাজনীতির সাথে আছেন তাদের মধ্যে যদি সেই সম্ভাবনা থেকে থাকে, ভালো পেন্টিস্ট, ভালো ছবি আঁকতে পারেন, ভালো কবিতা লিখতে পারেন, আমার মনে হয় সেটা মূলধারা রাজনীতির যে ধাক্কা, যে কর্কশতা, সেখানে সেটা থই পাবে না। অথচ রাজনীতিকদের এই শিল্প সাহিত্যের কাছে আসা খুব জরুরি, এলে তারা সমৃদ্ধ হবেন এবং আমরা দেশ সমৃদ্ধ হবে, আমরা সমৃদ্ধ হব। অথচ এইটা আমাদের ভারতীয় রাজনীতিতে খুব কম দেখা যায়। সাহিত্য আর রাজনীতি সারা পৃথিবী জুড়ে একে অন্যের সহায়ক, সব দিন মানে দীর্ঘদিন এদের যুগপৎ চলা। তো আমার কেন কি মনে হয়েছে ইদানিংকালে, আমি যেহেতু বাংলায় আছি, বাংলার কথাই বলি, যে পশ্চিমবঙ্গের যারা মূলধারা রাজনীতিতে আছে তারা বোধহয় একটু আধটু রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের নামগুলো শুনেছে, এগুলোকে মানে একটা জাস্ট কোটেশন স্ট্যাটাসটা বজায় রাখতে এদের কিছু কোট করে, মানে পড়াশুনোটা সেই জায়গায় আছে বলে আমার মনে হয়নি, আমার দেখা থেকে বলছি। তো আমার একটা প্রশ্ন, যে সত্যি সত্যি সাহিত্যের কাছে যদি রাজনীতি চলে আসে অনেকটা, তাহলে বোধহয় রাজনীতির যে গেট আপ, যে অ্যাটিচিউড, এটা বোধহয় একটু বদলায়, মানে আমরা সম্ভ্রম করতে শিখি রাজনীতিকে। এটা খুব জরুরি নয় কি যে সাহিত্যের খুব কাছাকাছি আসা মূলধারা রাজনীতিকে? অবশ্যই সাহিত্য থেকে রাজনীতির পাওয়ার অনেক আছে। রবীন্দ্রনাথের লোকহিত প্রবন্ধ যদি আমরা পড়ি, আমরা যারা আজকের দিনে রাজনীতিবিদ মানুষের জন্য কিছু করে দিয়ে আমরা যেন খুব আত্মতৃপ্তি লাভ করি, সেখানে রবি ঠাকুর আমাদের শিক্ষা দিয়ে যায়, ওটা তার পাওয়ার অধিকার ছিল, আমরা তাকে এতদিন বঞ্চিত করে রেখেছি। এইটাকে যদি কায়মনোবাক্যে কোনো রাজনীতিবিদ গ্রহণ করে, রবি ঠাকুরের ওই লোকহিত প্রবন্ধের এই কথাটা, তাতে রাজনীতি সমৃদ্ধ হবে। আমরা আজকের দিনে রাজনীতিবিদরা মাটির কাছাকাছি নাই, যেখানে মাটির, সোদা মাটির গন্ধ, শিশিরের ঘ্রাণ, মানুষের জীবনের সঙ্গে জীবনের সংযোগ আমরা হারিয়ে ফেলেছি। আর যত আমরা হারিয়ে ফেলেছি, রাজনীতিটা তত বেশি কঠোর, রুক্ষ হয়ে যাচ্ছে, স্বার্থপরতা আরও বেশি বেশি পরিমাণে রাজনীতিবিদদের মধ্যে এবং রাজনীতির মধ্যে অনুপ্রবেশ করছে, মানুষ রাজনীতির প্রতি আস্থা হারাচ্ছে। তবে একটা কথা আমার স্থির বিশ্বাস, রাত গভীর হচ্ছে, সকাল খুব তাড়াতাড়ি হবে, আমি স্থিরভাবে বিশ্বাস করি রবি ঠাকুরের ওই কথা, অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, সেই তো আমার আলো। অতএব ফিরে আসবেই, এই কোনো উপায় নেই, সেই প্রত্যাশা নিয়েই বেঁচে আছি। আপনাদের মাঝখানেই আমি ওই যে কবে বনলতা সেনের বলেছিলেন, আমি তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, আমি আপনাদের চোখ দিয়ে সেই নতুন যুগের স্বপ্ন আমি দেখতে চাই। তো আমি বিশেষ করে চাই যে যারা সত্যি সত্যি শিল্পী সাহিত্যিক, তারা অন্তত মূল রাজনীতির কাছে নাই যাক, মানে অন্তত পোস্টার নাই হোক, মানে একজন কবি অন্তত পোস্টারতে ভোট ভিক্ষা নাই করুক, এটা আমার চাওয়া। সে রাজনীতিটা করুক, তার নিজস্ব একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকবে, গণতান্ত্রিক দেশে তার একটা চিন্তা করার, মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, কিন্তু পোস্টারটা না হয়ে যায় শিল্পী। কিন্তু আমি উল্টোটা চাই, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি শিল্পী সাহিত্যিকদের কাছাকাছি আসার চেষ্টা করেন বা ওগুলোকে ভালোবাসেন, ওগুলোকে চিন্তা করেন, তাহলে সেগুলো খুব টানে আমাকে। তো এটা হঠাৎ করেই অমরবাবুর সাথে আলাপ হতে গিয়ে দেখলাম অমরবাবু এগুলো করেন। তো তখনই মনে হলো, আরে আমরা এই মানুষটার এই জায়গাগুলোকে যদি নিজেরা দেখার চেষ্টা করি, ওনাকে দেখে অনেক রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক নেতা নেত্রীরা এটুকু মনে করবেন, ভাববেন যে আজকে রাজনৈতিক নেতারা তো তাদের কাজে ভীষণ ব্যস্ত, মানে সময় খুব কম, কিন্তু এত ব্যস্ততার মধ্যেও এই মানুষটা কিভাবে ছড়া লিখতেন, নাটক করতেন, কবিতা বানাতেন, যাত্রা করতেন, এটা একটা এই ইনস্ট্যান্টটা আমরা এই মেসেজটা দিতে চাইছি মূল রাজনৈতিক নেতাদের কাছে, মূল রাজনৈতিক ধারার কাছে। একদিকে অভিনেতা, গায়ক,
এইভাবেই তার জীবনযাত্রা। কবিও, লেখকও। তো সেই জায়গায় একটি বর্ণময় ব্যক্তিত্ব বা চরিত্র বলা যেতেই পারে। উনি আজকালে লিখতেন আগে, তারপর কালান্তরেও লিখতেন, আর সাহিত্যের উপর দখল ছিল, আর পেশায় কিন্তু প্রাথমিক শিক্ষক ছিলেন। আচ্ছা আচ্ছা। তারপর ডাক্তারি পাস করেন। আচ্ছা আচ্ছা। তারপর ওখানকার কমিউনিস্ট নেতাদের সম্পর্কে সে বাবুলাল জানা, কানাই সামন্ত, এদের সংস্পর্শে সে তিনি সিপিআই করেন। পরবর্তীকালে বিদ্যা মুখার্জি, ভীম মণ্ডল এদের সহায়তা হচ্ছে সে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যান। ডাক্তার অমর আলীকে আমি যেদিন থেকে চিনি তাকে সক্রিয় রাজনীতিবিদ হিসেবেই চিনি। অতীতটা শুনেছি যে তিনি যখন কমিউনিস্ট পার্টির শুরুতে যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে, এই এলাকায় জমির আন্দোলন করেছে, গরিব মানুষদের মধ্যে জমি বিক্রি করেছে, তখন আন্দোলনের মধ্যে ছিল এবং তখন যোদ্ধাদের উনি চোখের বালি ছিলেন। পুলিশ কেস হয়েছে, উনি আত্মগোপন করেছেন, এসব কাহিনী ওনার সম্পর্কে আমি শুনেছি। আমরা জানি যে 1964 নাগাদ আপনাদের যে দুটুকরো হলো বা টুকরো হলো কমিউনিস্ট দলটা, তো সেই সময়ও উনি বোধহয় সিপিআইয়েই থেকে গেছিলেন। তো এটা কি সেই সময় যে সমস্ত মানে রত্নরা ছিলেন, মানে যারা সেই সমস্ত নেতৃত্বের ওপর ভরসা, না কোথাও পদাধিকারও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল? না, দেখুন, প্রথম কথা আমি 1964 সালটা যখন, তখন আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা আচ্ছা। আমি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে ঠিক না, ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হই 1966 মানে 67-র গোড়া থেকে, এবং পার্টির সদস্য লাভ করি 1970। আমাদের সময় তখন অত চত্বরে পার্টির সদস্য দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে আমার সঙ্গে বামপন্থী ঘরানোর পরিচয় 1967 থেকে, এবং তখন থেকেই ওমর আলীকে আমি ব্যক্তিগতভাবে চিনি জানি। ফলে 64 সালের ইতিহাস বলতে পারবনি, তবে যেটুকু জানি কিন্তু ক্ষমতার জন্য, আদর্শের জন্যেই, এবং তৎকালীন যুগের যারা মানে স্বনামধন্য কমিউনিস্ট নেতা ছিলেন, বিশ্বনাথ মুখোপাধ্যায়, গীতা মুখোপাধ্যায়, গোপাল পান্ডা, সরোজ রায়, দেবেন দাস, নারায়ণ চৌবে, এদের সাহচর্যে উনি ছিলেন। ফলে একটা আদর্শের টানেই কিন্তু উনি কিন্তু আমি মনে করি যারা আমার বয়স ও অসুস্থতার অজুহাত দিয়ে পাঁশকুড়া পৌরসভা উন্নয়নের দায়িত্ব থেকে বঞ্চিত করল, ইতিহাস তাদের ক্ষমা করবে না। ওনার রাজনীতি জীবন যেমন সুদীর্ঘ লড়াইয়ের জীবন ছিল, ত্যাগের জীবন ছিল, তেমনি ক্ষমতা পিপাসু এই মনোভাবও ওনাকে অনেকটাই মলিন করে দিয়েছে ওনার জীবন ইতিহাস। এমন ভাবার কোনো কারণ নেই যে অমর আলীকে নিয়ে করছি মানে উনি একটা এই মাপের মানুষ, সেই মাপের মানুষ, এই মেজারমেন্ট, এই ভাবনা চিন্তা, এই স্কেল কাট, এই ফিতেগুলো দিয়ে মাপঝোপ করার কোনো প্রয়োজন নেই। উনি খুবই সাধারণ মানুষ, কিন্তু আমার শুধু মনে হয়েছে যে ওনার এই দিকগুলো, মানে এই শিল্প সাহিত্য ছড়া কবিতা প্লাস ওনার ব্যক্তি জীবনেও বেশ কিছু ডায়নামিক ফেজ আছে, বেশ ছোটোখাটো ঘটনা আছে, এগুলো খারাপ না, মন্দ না। তো এগুলোকে আমরা একটু দেখি না। আমরা আজকে এই চারিপাশে প্রযুক্তি, মোবাইল ওরিয়েন্টেড বা এই কম্পিউটার ওরিয়েন্টেড লাইফস্টাইলে এসে গিয়ে ভাবতে পারবো না একটা সময় মানুষ কাদা চটকে স্কুল গেছে, লাইব্রেরিতে পড়তে গেছে, দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে এসে রাজনীতিও করেছে। এগুলো তো আমাদের কাছে শিক্ষণীয়। তো আজকে এটাকে একটু সেলিব্রেট করা, একটু পেছন ফিরে তাকানো। অতি সাধারণ মানুষ ছিলেন। সাইকেল চড়ে বাড়ির থেকে প্রায় 10-12 মাইল বাড়ির থেকে সাইকেল চড়ে পাঁশকুড়া পার্টি অফিসে আসতেন এবং সাইকেলই ব্যবহার করতেন। তখন তার একটা মোটর সাইকেলই ছিল না, গাড়ি তো দূরের কথা। তার 1982 সালে যখন উনি এমএলএ পুনর্নির্বাচিত হলেন, আমি তখন আমার সারের দোকানে বসে আছি। আমার পাশেই একটা টেলারিং দোকান ছিল। উনি শখ করে বললেন, আমি কেরল ট্যুরে যাব, আমার প্যান্ট শার্ট নিয়ে যাবে।
আমি কিন্তু সাদা প্যান্ট শার্ট পরে যদি একটা বানিয়ে দাও, খুব শখ করে বলেছিলেন, এবং আমি বুক ভরা ভালোবাসা নিয়ে তাকে সেটা উপহার দিতে পারি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। সুন্দরী, মানে এখনো যে সুন্দর, মানে সৌন্দর্য আপনার ফুটে উঠছে, মানে তখন কি আরো সুন্দরী ছিলেন বলে পছন্দ হয়ে গেছে? আমার মাসি ছিল, আমার মাসির বাড়ি এখানে ছিল। তার বিয়ের কথা ছিল অন্য জায়গায়, হ্যাঁ অন্য জায়গায় বিয়ে ছিল। সে মেয়েছি দেখতে খুব মোটা তাজা, মানে তাকে অমরাবুর পছন্দ হয়নি সেই মোটাটাকে? না, এটা তো স্বাভাবিক। মানে এখনই মাসিমাকে দেখতে যা মনে হয়, যে আমাদের মনে হয় তখন যে সত্যি আপনি সেই সময় ভীষণ সুন্দরী ছিলেন। আমাদের দোকান ছিল, আচ্ছা, দোকান আসতাম। আচ্ছা, তো আমার মাসি বলতো তুই তো বিয়ের সম্বন্ধ কেটে গেল, আর এরকম আমার মেজ বোনের মেয়ে আছে, তাকেই বউ করো। আচ্ছা, মানে ওমরাবুর বাবার সাথে কথা বলেছিলেন? আচ্ছা, প্রথমে যাকে দেখতে গিয়েছিলেন তিনি খুব দেখতে ভালো না? আচ্ছা, না আমি ওই সাজাও করতাম, আমাদের দোকান ছিল, দোকানে সাজাও করতাম। তারপরে বলছে আমার শ্বশুর মশাই যে এই মেয়েছেটাকে দেখতে তোর পছন্দ কি? বলে হ্যাঁ। তুই একেই তোরা বিয়ে করবি তো? না, হ্যাঁ। আচ্ছা, কথা দিচ্ছিস তো? না, হ্যাঁ কথা দিচ্ছি, বিয়ে করবো। আপনার পছন্দ হয়েছিল তখন অমরবাবুকে? হ্যাঁ, পছন্দ হবে না। একদম একদম, উনিও তো সুপুরুষ। ছোটবেলায় কি জানি, যা বাবা মা যা করে না সেটা তো ঠিকই, কিন্তু অমরবাবুও দেখতে সুপুরুষ, হ্যাঁ অসাধারণ। আপনাদের মানে দুজনেই রাজ্যটক, যেটাকে আমরা রাজ্যটক বলি, এরকম একটা ব্যাপার। উনিও লম্বা, ফর্সা, সুন্দর, দেখতে তারও পছন্দ হলো, নিজেরও পছন্দ হলো, নিজেরও পছন্দ হলো। মানে আপনাদের বৈবাহিক জায়গাটাতে কোনো অন্তত মানে কষ্টটা থাকেনি, দুজনেই খুশি মনে দুজনকে মেনে নিয়েছিলেন? যতই কষ্ট থাকলেও আমাদের কখনো দুজনে কখনোই কখনো অশান্তি বা তর্কাতর্কি হতো না? কখনো অশান্তি হতো না, আজ পর্যন্ত কখনো অশান্তি হয়নি। আপনার উপর কখনো রেগে যেতেন না? না না, আমার উপরে কখনো রাখতো না। আপনি কখনো রেগে যেতেন না? না, ওই দুটো একটা কথা বললে পরে আমি রেগে যেতাম, তারপরে আবার শান্ত হয়ে গেলাম। ওকে বলতাম আমার বড়া ভুল হয়ে গেছে, তুমি অত রেগে নি, এরকম করে। দীর্ঘদিন মানে আপনার বিয়ে হয়েছে, মানে আপনার বিয়ে হয়েছে তখন কত বয়স বললেন? বেশ 10 বছর। 10 বছর। আর অমরবাবু তখন প্রায় 20 বছর। তার মানে 20 বছর আর 10 বছর, এই যে এত লম্বা একটা দাম্পত্য জীবন বয়ে আনলেন দুজনে মিলে, তার তো বেশিরভাগ সময়টাই লোকটা ওই রাজনীতি আর ওই সব নিয়ে থেকে। আমার বাড়িতে থাকতেন না, আমি সংসার ঠিক করছি না। ওই যে বাড়িতে থাকছে না, এখান সেখান চলে যাচ্ছে, সারাদিন লোক লস্কর রাজনীতি নিয়ে আছে, আপনার একটুও মনে হয়নি যে? না না, একটু রাগ হয়নি? রাগ হয়নি? ও, রাগ হয়নি। কেন রাগ হচ্ছে না কেন? স্কুলের মাস্টার ছিল, আচ্ছা, যাত্রা করতো, কলিকাতায় পড়তে চলে যেত। আচ্ছা, আপনি যাত্রা দেখেছেন? অমরবাবু যাত্রা দেখেছেন? মানে উনি অভিনয় করেছেন, আপনি দেখেছেন? সব দেখেছি। আচ্ছা আচ্ছা, নিয়ে যেত সঙ্গে করে, সঙ্গে করে নিয়ে যেত। বাহ। আপনি কখনো এমনি ওনার সাথে রাজনৈতিক মঞ্চে টঞ্চে গেছেন নাকি কখনো? না, সেভাবে যাননি? খুব কম গেছি, একবার না দুবার মঞ্চে গেছিলাম। বলতো চলো কলিকাতায়, সেখানে আমাদের মন্ত্রী ছিল, বলে চলো তোমাকে নিয়ে যাবো, ওখানে থাকবো। আমি পছন্দ করতাম না, আমি যাবো নি, তুমি যাও। আপনার কোনোদিনও ভয় হয়নি উনি যে রাজনীতি নিয়ে বাইরে বাইরে সবসময় ব্যস্ততার মধ্যে থাকছে? হতো, মাঝে মাঝে হতো, ভয় লাগতো, স্বামীর জন্য চিন্তা হচ্ছে, রাত্রি করে বাড়ি ফেরা। হ্যাঁ, সেটা ভয় লাগতো। এখন কেন আসে, বসে থাকতাম জেগে, অনেক রাতে রাত্রিতে বাড়ি ফিরতেন? রাত্রি 11টা 12টা। আচ্ছা আচ্ছা,
বাইরেও কি কখনো রাত্রি কাটাতেন? না, কাটাতেন না, বাড়ি চলে আসতেন। বাড়ি চলে আসতেন। এরকম কখনো এরকম কোনো দুর্ঘটনা ঘটেছে এরকম, বা ভয় কিছু আক্রমণ? না না, ওসবন কিছু। কোনো রাজনৈতিক আক্রমণ? রাজনীতি যতদিন করেছে হ্যাঁ, কখনো দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনা ঘটেনি না, একবারই জানি ছিল, জেল খেটেছে। জেল খেটেছিল? জেল খেটেছে ওই রাজনীতির বিষয় নিয়েই জেলটা খেটেছিল। সেই সময়টা তো একটু কষ্ট হয়েছে নিশ্চয়ই? একটু কষ্ট হতেই পারে। কিভাবে নিজেকে সামলালেন যে আবার ফিরে আসবে উনি? নিশ্চয়ই অন্যায় করেননি, অবশ্য উনি ছাড়া পেয়ে যাবেন, এই ভয়টা, এই ভরসাটা ছিল যে যেহেতু অন্যায় করেননি। রাজনীতি করতে তো সবাই তো প্রতি তো ভালোবাসা, কিন্তু ওইটা ভয় লাগতো না। ভয় লাগতো না, এত মানুষ যখন ভালোবাসে। আপনি কোনোদিন ভয় করবেন? আচ্ছা, আমাকে সাহস দিত। সাহস দিত। ওরা কতদিন আগে জেলে গেছিলেন তবু? কত মানে বছর 30 আগে? হ্যাঁ, ওই রকমই হবে, 25-30 বছর। ওই রাজনীতি করার পরে আচ্ছা, কিছুদিন পরে জেলটা কেটেছে। জেলটা কেটেছে। আচ্ছা, এই সমাজের যে এত কাজ, এত রাজনীতি নিয়ে থাকতেন, এই বিষয়ে আপনার মানে আপনি বেশ গৌরবান্বিত ছিলেন, ভালো লাগা ছিল আপনার? ভালো লাগা ছিল, ভালো লাগা ছিল। শুধু তোমার ভালোবাসা দুঃখ জানি না, জীবনে দুঃখটা কম পেয়েছেন। অভাব ছিল, কষ্ট, কিন্তু দুঃখ পাননি, আনন্দ ছিল, আনন্দ ছিল একদম। বাচ্চা কাচ্চা হলো, তাদেরকে নিয়ে আনন্দ করে আমি সংসারে ছিলাম। যা অভিযোগ ছিল সব মায়ের কাছে। মা এটা নিয়ে দিতে হবে, মা এটা নিয়ে দিতে হবে, এটা নিতে হবে। আমি হয়তো একবার রেগে গেলে পরে বলতো, তুমি এত রাগো কেন বলো? ছেলেরা জানি, একটু শান্তভাবে কথা বলো। ও, কখনো কখনো যদি আপনি একটু রেগে যেতেন? একটু শান্তভাবে কথা বলতে শিখনি। ছেলেরা বদমাশি করবে, একটু বকবনি না, বকতে হবে, বকলে কি মানুষ হবে? আমরা 3 ছেলে মানুষ হয়েছি, বাবা মনে হয় কোনোদিন একটা ছড়িও আমাদের মারেনি। যা করেছে মা মেরেছে, বাবা আমার মনে হয় না যে বাবা কোনোদিন আমাদেরকে একটা লাঠির আঘাত করেছে, কোনোদিন করেনি। একজন আদর্শ রাজনীতিবিদ এবং একদিকে বাবা, এই গোটা জীবনে ওনার এই দুটো দিক থেকে সন্তান হিসেবে আপনি কোন শিক্ষাটাকে মানে দীর্ঘদিন বা এখনো পর্যন্ত বয়ে বেড়াবেন মনে হয়? আমার জীবন থেকে কোনটা আপনাদের বেশ আপনাদের কাছে ছাপ ফেলেছে, কোনটাকে বয়ে নিয়ে যাওয়া যায় দীর্ঘদিন? আমরা সাধারণভাবেই সাধারণত্বকেই বহন করে চলতে চাই, যার মধ্যে যেন বাবার যা আদর্শ, যা ঐতিহ্য, যদি এতটুকু আমাদের শরীরে মানে মনের মধ্যে প্রবেশ করাতে পারি, তা নিজেকে খুব ধন্য মনে করব, কারণ আমরা তাই সন্তান। উনি আপাদমস্তক দুর্নীতিমুক্ত ছিলেন। এ ব্যাপারে আমরা যদি বলি সন্তান হিসাবে, হয়তো বলবে বাড়াবাড়ি করা হয়েছে। বাবা সবেমাত্র তখন মন্ত্রী হয়েছেন, সেই সময় ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টের কাজ হবে প্রায় 300 কোটি টাকা। তো আমি বাবার সঙ্গে যেতাম। আমার তখন কলকাতা সল্টলেকে ডক্টর এসপি দে বলে একজন প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন, তার কাছে সেই সুবাদে একটু প্র্যাকটিসে যেতাম। তো বাবা সেই সময় কন্ট্রাক্টাররা এসেছিলেন যে 300 কোটি টাকার এত টাকার কাজ। তো কন্ট্রাক্টাররা কিন্তু তখন তো জানতেন না যে ওমর আলী কী চরিত্রের মানুষ, জানে অন্যান্য এমএলএ মন্ত্রী যা করে কি করে জানি না। তো তারা ভেবেছিল যে ওমর আলী সাহেবকে কিছু করে দেবো। তারা এরকম বলেছে, স্যার এটা এই কাজটা তো করতে হবে, হ্যাঁ বিশাল কাজ, সারা পশ্চিমবাংলা ব্যাপী কাজ, এত বড় ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের কাজ, আপনাকে মোটামুটি খোলামেলাই বলেছিলেন এই কমিশন আমরা দিচ্ছি। ওরা তো জানে যে এটা দিলে নিয়ে নেবে, কিন্তু নিয়ে নেবে, কারণ এত বিশাল টোপ। হ্যাঁ, তখন কিন্তু বাবার কাছে থাকার সুবাদে আমার কিন্তু মনে হয়েছিল যে না, বাবা যদি না এটা ভুল করবে, কারণ বাবার কাছে তো তখন অলরেডি আমার শিক্ষা পেয়েই গেছি যে বাবা যদি মানে করে ফেলে তো আমি বাবাকে নিষেধ করবো। তো যাই হোক, দেখলাম বাবা প্রত্যাখ্যান করলেন এবং ভবিষ্যতের জন্য কোনো কন্ট্রাক্টরকে তার দপ্তরে তার চেম্বারে ঢোকার অনুমতি নিষেধ করে দিলেন। বুঝছে না, এটা করা যাবে না, এবং তিনি করতেন না, অতএব সেটা তিনি বর্জন করেছেন। এটা যে কোনো রাজনৈতিক নেতার কাছে বা কোনো পদাধিকারীর কাছে কতখানি অপরচুনিটি এটা তারা। তারপরে ঘটনা আছে, এরপরেও দেখা গিয়েছিল যে জ্যোতি বসুর কাছে অত্যন্ত প্রিয় হলেন বাবা, যে দেখলেন ওমর আলী তো মারাত্মক ব্যাপার। তারপরে ওমর আলী জ্যোতি বসু তার সমস্ত কাজে দায়িত্ব নিলেন, যে ওমর ডেকে বললেন যে ওমর তোমার যখন কোনো প্রয়োজন হবে তুমি আমার কাছে আসবে, আমি সঙ্গে সঙ্গে তোমার ফাইলটা আগে দেখব, যেখানেই থাক আমি আগে তোমার ফাইল দেখব। এবং বাবা বলতেন যে জ্যোতি বসু ঢুকেই যখন ফাইলের পাহাড় দেখতেন, তার
তার যিনি প্রাইভেট সেক্রেটারি ছিলেন এসে বলতেন যে ওমর সাহেবের কি কোনো ফাইল আছে, যদি থাকে ওটা আগে বের করে দাও, ওই কাজটা আমাকে আগে করতে হবে। তো এতটাই তিনি বাবাকে সাহায্য, খুব ভালোবাসা। এরপরে এই সমস্ত ঘটনা ঘটাকালীনই তখন অশোক দাশগুপ্ত ছিলেন আজকালের সম্পাদক এবং খুব ভালো সম্পাদক, খুব ভালো লিখতেন, বাবাকেও খুব পছন্দ করতেন। বাবা তখন ইসলাম ধর্মের সম্বন্ধে যে আমাদের কোরবানির নামাজ হতো তার সম্বন্ধে বাবা লিখতেন, বন্যা হলে বন্যার সময় লিখতেন, বিভিন্ন টপিক্সের উপরে বাবা খুব ভালো লিখতেন। তো এতে অশোক দাশগুপ্ত বাবাকে ডাকতেন এবং তাতে অনুষ্ঠান করে বাবাকে আর্থিক সাহায্য করতেন, দিতেন এই অবস্থায়। তো একটা ঘটনা, অদ্ভুত ঘটনা, তো বাবা যখন সেই সময়টা মন্ত্রীর কাজে একটু বিদেশে আছেন, ঠিক সেই সময় আমাদের যিনি রাজ্য সম্পাদক ছিলেন সিপিআইয়ের, তখন বাবা তো মন্ত্রী ছিলেন, তার রাজ্য সম্পাদক ছিলেন নন্দগোপাল ভট্টাচার্য। তিনি তখন ফাইল নিয়ে যেয়ে বললেন, এরকম স্যার ওমরালি এরকম করেছে, এরকম আমার ম্যানেজিং ডিরেক্টর আছে, ওনাকে আমার খুব প্রয়োজন, ওনাকে ওখান থেকে সরিয়ে দিতে হবে, ভালো কাজকর্ম করছে না, এটা সরিয়ে দিতে হবে। তো জ্যোতি বসু যখন রাজ্য সম্পাদক বলেছে উনি সরিয়ে দিলেন। সম্পাদক বলছে, তিনি মন্ত্রী, অনেক উপকার মানুষ, তার দলের সম্পাদক, উনি সরিয়ে দিলেন। তো বাবা এলেন, ফিরে এসলেন, ফিরে এসে দেখেন তার সে ভদ্রলোক এমনি নাই। আমার নামটা মনে আছে, ভদ্রলোকের নাম কানোয়ার সাহেব, খুবই এফিসিয়েন্ট অফিসার, বাবা বলতেন, গর্ব করতেন, খুবই এফিসিয়েন্ট অফিসার। তো তখন বাবা তো অবাক হইলেন যে আমার মন্ত্রীকে যে স্যার সরিয়ে দিলেন আমার সঙ্গে পরামর্শ না করে, আমি কি করব। তখন বাবা করলেন কি, তখন ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রী ছিলেন বিনয় চৌধুরী, ওনাকে বাবার সঙ্গে খুব ভালো সম্পর্কে বলে, বিনয়দা কী করি বলুন তো, আমার তো স্যারকে সরিয়ে দিল, ভালো লোককে, তো আমি কী করবো না, আমার কিছু বলার দরকার নেই, যা হয়েছে মেনে নাও। কিন্তু বাবা তো ছাড়ার পাত্র নেই, বাবা বলছে না না না, আমি আবার স্যারকে বলবো, দেখি না স্যার কী বলেন, দেখো পারো তো বলো। তো বলে আমার অনেক কিছু লাভ হবে না। তো বাবা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে জ্যোতিবাবুর সঙ্গে দেখা করেছিলেন, বললেন স্যার একটা কথা ছিল আপনার কাছে। বলে হ্যাঁ নিশ্চয়ই বলবে, নিশ্চয়ই বলবে। যে স্যার আমার যে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন কানোয়ার সাহেব, এটা কিন্তু আপনি সরিয়ে দিয়েছেন, এটা আমার মত ছিল না। জ্যোতিবাবু শুনে অবাক, ওমর তোমার তো মত ছিল না? বলছেন না স্যার, আমি বাইরে ছিলাম, কীভাবে হয়েছে আমি জানি না। বলে হ্যাঁ আমি তোমার সম্পাদক বললো তাই আমি সরিয়ে দিলাম, তোমার মত ছিল না? না স্যার। সঙ্গে সঙ্গে উনি ওখান থেকে ওইখানে বসেই তার সেক্রেটারিকে বললেন, ওই ফাইল নিয়ে এসে এখনই 1 মিনিট সময় লাগবে না, ওকে আমি এখনই আপনার দপ্তরে আবার বদলি করে দিচ্ছি। বলে সঙ্গে সঙ্গে ওখানে বসেই তিনি আবার সাইন করলেন, আর সঙ্গে সঙ্গে বাবার দপ্তরে ওনাকে আবার পৌঁছে দিলেন। এই নিয়ে একটা বইও বেরিয়েছিল, অশোক দাশগুপ্ত একটা বই বের করেছিল, অশোক দাশগুপ্ত বইটা আপনাদের আমি দেবো। সেই বইটাই অনেক নেতা মন্ত্রীর লেখা আছে, বাবারা কিন্তু এই লেখাটাই স্থান পেয়েছিল। তার হেডলাইন ছিল অননুকরণীয় ব্যক্তিত্ব, অননুকরণীয় ব্যক্তিত্ব জ্যোতি বসু। তাতে কিন্তু এই লেখাটা আছে, আমি বাবার কাছ থেকে শুনেছিলাম, এই লেখাটাই পড়েছিলাম। কিন্তু পরে যখন উনি তৃণমূল কংগ্রেসে গেলেন এবং তৃণমূল কংগ্রেসের শেষের দিকটায় যখন ওনার এই প্রাইমারি চাকরি বাকরি এইসব ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু উনি অনেকটাই নীতিহীন হয়ে পড়লেন। আমি যে পঞ্চায়েতে পেয়েছি এতে কিন্তু বাবার খুব একটা ভূমিকা ছিল না, নিজের যোগ্যতা। শেষ মুহূর্তে সিপিএম পার্টির, আমার বলতে আপত্তি নেই, যে শেষ মুহূর্তে কিন্তু নিরঞ্জন সিং আমাদের এখানকার সভাপতিও ছিলেন ব্লকের, তিনি জেলা পরিষদের সভাধিপতিও ছিলেন, তিনি কিন্তু অনেক আমাকে হেল্প করেছেন। হ্যাঁ, তার এবং এটা বলা যেতে পারে তার দৌলতেই আমার কিন্তু এই সার্ভিস। বাবাও চেষ্টা করেছেন একটু, কিন্তু উনিও করে দিয়েছেন। ডাক্তার ওমর আলীর লেখা আমার জীবন অতীত ও বর্তমানে, এই যে বই, এই বইটা 6 নম্বর পৃষ্ঠাতে প্রথমের দিকেই লেখা, আমারই প্রস্তাবে ও প্রচেষ্টায় পাঁশকুড়া একটি নির্দিষ্ট এলাকা পুরসভার মর্যাদা লাভ করেছে। আমি ছিলাম তার প্রথম চেয়ারম্যান। আমার কার্যালয়ের মেয়াদ 2002 জুন থেকে 2007 মে মাস পর্যন্ত। চেয়ারম্যান হিসেবে তেমন কোনো ভূমিকা কি পালন করেছেন মনে হয় পাঁশকুড়ার? চেয়ারম্যান হিসেবে ভাবনাটা ছিল ভালো, কিন্তু পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে উনি যতটা করার দরকার ততটা করতে পারেননি। সেটা উনি তার জন্য একা দায়ী নয়, সরকারের টাকা পাওয়ার ব্যাপার একটা ছিল পরিকল্পনা করার জন্য, তখন নতুন পৌরসভা, প্রথম পৌরসভা, তাই চেয়ারম্যান হিসাবে হয়তো উনি ততটা সফল হতে পারেননি। এটা হচ্ছে পাঁশকুড়া পৌরসভা, আমরা দাঁড়িয়ে আছি পাঁশকুড়া পৌরসভার পুরনো অফিস। এটা এখানে ডাক্তার ওমর আলী এই অফিস থেকে দীর্ঘদিন তার পৌরসভার কাজ পরিচালনা করেছেন।
পৌরসভার উন্নয়ন, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, তার সমস্ত স্বপ্নগুলো পৌরসভাকে কেন্দ্র করে এখান থেকেই তিনি দীর্ঘ 5 বছর পৌরসভার কাজ পরিচালনা করেছেন। পাঁশকুড়া পৌরসভার অফিস এখন স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় উঠে গেছে, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সেই পুরনো পাঁশকুড়া অফিস, যেখানে দীর্ঘদিন তিনি থেকে তার পৌরসভার কাজ পরিচালনা করেছেন। এখান থেকে তিনি স্বপ্ন দেখতেন পৌরসভাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, পৌরসভার আগামী দিনগুলো আরও নতুন নতুন রাস্তাঘাট, জল, আলো, বিদ্যুৎ, সমস্ত উন্নয়নগুলো নিয়ে, এমনকি লেভেল ক্রসিংয়ের জায়গাটা নিয়ে ভেবেছেন ডাম্পিং নিয়ে, ভেবেছেন একটা হাসপাতাল নিয়ে, আরও নতুন নতুন চিন্তাভাবনা, স্বপ্নগুলো এই অফিস থেকেই তিনি শেষ জীবন পর্যন্ত স্বপ্ন দেখেছেন এবং কাজ দক্ষতার সাথে পরিচালনা করেছেন। অমরবাবুর শেষ অপূরিত কোনো স্বপ্ন থেকে গেছে বাকি এরকম অনেক কিছু স্বপ্ন, মানে যেগুলো আমি তো তার এমএলএ হওয়ার পরেই তখন একটু শারীরিক অসুস্থ ছিল। এবারে যে 11 সাল থেকে নির্বাচন হলো, তখন থেকে এই 15 সাল, এই যে 16 সালে আবার নির্বাচন হবে, তার আগে সেপ্টেম্বরে 1 তারিখ মারা গেলেন, ইহলোক থেকে পরলোকে চলে গেলেন, যেটাকে আমরা বলি যে উনি ইন্তেকাল করলেন। তো আমি তো ওই 5 বছরই তার সঙ্গে থেকেছি ওতপ্রোতভাবে। উনি সব জায়গায় যেতেন, যে আমাকে সহকর্মী হিসাবেই মনে করতেন, যে আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি তার যত রকম কাজের সঙ্গে আমি যুক্ত থেকেছি। তিনি খোড়া হয়ে গেছেন, আমি তাকে ঠেলে ঠেলে নিয়ে আমি বিধানসভা গেছি, আমাকে থাকতে দিতেন না বাড়িতে। এই অ্যাসেম্বলি আছে যেতে হবে, এই মিটিং আছে যেতে হবে, তার ইচ্ছা পূরণে যতটুকু করার দরকার আমি কিন্তু ততটুকুই করেছি। এত কারো শরীর খারাপ হয়েছে, কারো মুসলিম তুই আমাকে নিয়ে চল, বাবু তুমি যাবে কি করে, না যেতে হবে, আরে ওর সঙ্গে দেখা করতে হবে, এই তো শিশিরবাবুর শরীর খারাপ, আমি তোমার তো শরীর খারাপ, তুমি কি করে দেখা করতে যাবে, না 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 আমার শরীর খারাপ হোক মুসলিম তুই আমাকে নিয়ে চল বাবা। শিশিরদার শরীর খারাপ একদম যখন মানে অসুস্থ, তখনও কিন্তু উনি বেরিয়েছেন, কিন্তু বলেছেন যে আমাকে নিয়ে কি দায়িত্ববোধ, মানে এই জায়গাটা লক্ষ্য করা গেছে। যে মতাদর্শ, যে সত্য নিয়ে উনি চলতেন, মানুষের কাছে যে জনপ্রিয়তা, যে ওনার সাহসিকতা বা ওনার স্বচ্ছতা, এটা নিয়ে তো গোটা জীবনটাই উনি এক প্রকার কাটিয়েছেন, কোথাও কোনো কম্প্রোমাইজ বা আপোষ করেননি। তো সেক্ষেত্রে যে মানুষটা এতটা ভালো, বিভিন্ন জায়গায় কোথাও সে আপোষ করবে না, তখন কিছু বদলোক, কিছু অসামাজিক লোক নিশ্চয়ই তাকে কোথাও না কোথাও কষ্ট দেবে। কিছু কিছু জায়গায় কিন্তু বাবা অপমানিত হয়েছে, কিছু তখন ছেলেবেলায় আমরা দেখেছি তো কোনো একটা অনুষ্ঠানে বা ঘরোয়া কোনো গ্রামীণ কোনো অনুষ্ঠানেও দেখেছি বাবাকে অনেকে ভর্ৎসনা করেছে। যখন ছোটো একটা ঘটনা বলি, যখন আমি যখন মাধ্যমিক, তখন আমাদের মানে বাড়িতে মানে আমাদের তখন চাষবাস ছিল, এমনকি গরু ছিল, অনেক বড় বড় গরুগুলোকে পুড়ি দেওয়া হচ্ছে। ওই যোদ্ধাররা তাদের চেটোয়াল দিয়ে আগুন লাগাবার পর তখন দেখলাম যে বাবা কত জনপ্রিয়, দূর দূরান্ত থেকে একদম খেটে খাওয়া মানুষ, যারা দিন আনে দিন খায়, আমি দেখেছি তারাও সেটা ভালো মাসে দিক তো খাবার নিয়ে এসছে, চাল নিয়ে এসছে, ফুলকপি নিয়ে এসছে, সবজি নিয়ে এসছে। আমি দেখে অবাক, যারা খেতে পায় না তারা কিন্তু এরকম খাবার নিয়ে এসে বাবার পাশে এসে দাঁড়িয়েছে। বাবার সঙ্গে গিয়েছি, বহু রাজনীতির বক্তৃতা শুনেছি, বাবাকে প্রচণ্ড গালাগাল করেছে, কিন্তু বাবার বক্তৃতায় কোনোদিন শুনিনি যে কাউকে কোনো ব্যক্তিত্বকে মানে নাম করে গালাগাল দিয়েছে বা না। রাজনীতির মঞ্চে রাজনীতির বক্তৃতা দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্রের জন্ম শতবর্ষ পালনে নেতাজি নিয়েই বলে গেছে ঘন্টার পর ঘন্টা। আজকে 15ই আগস্ট, মানে আজ থেকে 68 বছর আগে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতা করেছিল। বন্দে মাতরম বলো, বলো বন্দে মাতরম বলো, বলো একটু বলে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীনতা দিবস কি, স্বাধীনতা দিবস কি, স্বাধীনতা দিবস কি।
আমরা সবাইকে প্রায় পেয়েছি বলতে গেলে, গোটা পরিবার, বড়দা ওমর আলীর বড় ছেলে, মুসলিম দা, বড় বৌদি, ছোট বৌদি, মেজ বৌদি, মেজদা, আসফদা, মাসিমা, এবং যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে দীর্ঘদিন ডাক্তার ওমর আলীর বাড়িতে একজন কাছের মানুষ, ঘরের মানুষ, সমস্ত কাজ এর সাথে যুক্ত, 40-50 বছর আছেন এই ভদ্রলোক। নামটা একটু? চন্দ্রকান্ত পাত্র। ওনাকেও আমরা পেয়েছি। বড় বৌদিকে আমরা বলবো যে অত বড় একটা মানুষ, রাজনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে ডাক্তার ওমর আলী এত জনপ্রিয়, তো তাকে আপনারা শ্বশুরমশাই হিসেবে পেয়ে মানে কোন চোখে দেখতেন যে একজন অত বড় মানুষ, এই চোখে না একেবারে বাবার মতো, মেয়ের মতো? সর্বপ্রথম যখন আমাকে বোমা করে উনি নিয়ে এসেছিলেন, নিয়ে এসেই আমার সঙ্গে যখন প্রথম কথা বলেন, বলে দেখ আর বৌমা করে তুই নিয়ে এসেছি, তবে তুই বৌমা নয়, তোকে আমি মেয়ের চোখে নিয়ে এসেছি, তুই সবসময় আমার কাছে মেয়ের মতোই থাকবি, আর কখনো তুই আমাকে আপনি বলে ডাকবি না, তুমি বলে ডাকবি, ওতে স্নেহটা বেশি বাড়ে, আর এইভাবে কথা বললে দেখবি খুব ভালো লাগবে। তো এইভাবে বাবা আমাদেরকে খুব উৎসাহ দিত। সেই যে শুরু থেকে একদম ওটাই চলছিল, কখনো একটু ভয় বা আশঙ্কা হয়নি যে এত বড় একটা মানুষ? ভয়টা ভাঙিয়ে দিয়েছে যে কখনো ভয় করবি না, নিজের বাপের মতো মনে করে কাছে থাকবি, আর যখন যেটা আবদার, যেটা তো যখন যা চাওয়া পাওয়ার, তুই সব কিছু আমাকে বলতে পারিস, বাপ মনে করবি, এটাই একদম একদম এইটাই। আর সব সময় মেয়ের মতোই, ওই কোথায় রে নাম ধরে ডাকা, যে বৌমা বলে ডাকতো না, নাম ধরে চিৎকার-চেঁচামেচি, কোনো প্রয়োজন হলে নাম ধরে ডাকাডাকি করতে হয়, নাম ধরে ডাকাডাকি করতে। মেজ বৌদি, আপনার বাপের বাড়ি? বাপের বাড়ি 24 পরগনা, উত্তর 24 পরগনা। আবার উত্তর 24 পরগনা। আপনি যখন প্রথম এলেন তখন ওমর আলী তো ওমর আলী, বিখ্যাত ওমর আলী। বিখ্যাত তখন আমি আসার 3 মাস পরে উনি মিনিস্টার হলেন। আচ্ছা। বিয়ের আমার আপনার বিয়ে 3 মাসের মধ্যে উনি মন্ত্রী হলেন? মিনিস্টার হলেন। তারপরে উনি আমাদের প্রথম থেকেই বলে দিয়েছিলেন যে আমাদের তোমরা নিজের বাপের মতোই আমাকে মনে করবে, সবসময় যেমন তোমরা আমার মেয়ে, বৌমা, মন্ত্রীর বাড়ির বৌমা, আপনি একটু ভয় ভয়? আমাদের সমস্ত চাওয়া পাওয়া সব আমরা কিন্তু আমরা শ্বশুরমশাইয়ের কাছে পেয়েছি। আমাদের কোনো উৎসব অনুষ্ঠান সবাই আমাদের শ্বশুরমশাই সঙ্গে করে নিয়ে গিয়ে আমাদের কাপড় চোপড় কিনে দেওয়া সবই করতেন। বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের নিয়ে যেতেন, কেনাকাটা করতে পর্যন্ত? এত গর্বিত, এত ভালো যে আমাদের মানে ভাবা যায় না, মানে উনি নিয়ে যেতেন একটা অনুষ্ঠানে একসঙ্গে যদি বসতে না পাবে, বসতেন না পর্যন্ত। কোনো অকেশন বাড়িতে গেলাম, বাবুর সঙ্গে নিয়ে গেলাম, এবারে আমরা একসঙ্গে বসবো, বাবার এই মনোভাব ছিল যে আমরা সকলে মিলে বসে। এই প্রাণটা কোথা থেকে পেয়েছিলেন উনি? আমি খালি অবাক হয়ে যাই। আর কখনো যে হয়তো আমাদেরকে সরে যাবো, আমরা দূরে বসবো না, এই সব কাছে কাছে টেবিলে সব বস। উনি নিয়ে যেতেন বাজার, ঈদের সময় আমাদের কেনাকাটা করতে হয়, সবাইকেই নিয়ে যেতেন, সবাইকে গাড়ি করে নিয়ে যেতেন, বাইরে উনি দোকানে বসতেন, বলে তোমাদের পছন্দ মতো তোমার জিনিস কেনো, যে এটা হয়তো দাম কম, বাবাকে বেশি বলে দেবো এ মনে করতো না, তোমার পছন্দ মতো কেনো, আমি পয়সা দিয়ে মেনটেন করতে, এবং নিজের মতো কেনাকাটা, একটা ব্যস্ত নিজের মতো কেনাকাটা, পরিবারের প্রতি কি বলতো না যে কম দামি জিনিস কেনো, তোমাদের পছন্দ মতো তুমি কেনাকাটা, এই স্বাধীনতাটা দিতেন যে যা পছন্দ। আমরা খুবই ভাগ্যবান যে ওই রকম শ্বশুরমশাই পেয়েছি। বাহ বাহ বাহ, একদম এত ভাগ্যবান যে এরকম শ্বশুরমশাই সাধারণত কারো। ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা। খুবই আমরা খুবই, এবং আমাদেরকে খুবই স্নেহ করতেন। নিজেদের স্বামী স্ত্রীর মধ্যেও যদি কোনো সময় ঝগড়া হতো, সেটাও আমরা শ্বশুরমশাইকে বলে আমরা নিজেরা মানে হালকা হতেন, আনন্দিত হতেন। আমাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে দিতেন এমন ভাবে যে না, সত্যি আমরা বাবার কাছে, সত্যি আমরা বাবার কাছে। তখনই বলতো যে থাক না, ছেড়ে দে না, তো ওই রকম আছে, একটু কি করবি। আমি নিজেও বলি, আজকে এই অমরবাবুর ছোটোখাটো তথ্যগুলো নিয়ে যে তথ্য সংগ্রহ করতে চেয়েছি আমরা, তো আমার অভিজ্ঞতা যে আমরা তো অনেক মুসলিম বাড়িতেই গেছি, আসফদা এবং অমরবাবু আমার দীর্ঘদিনের পরিচিত। আজকে খেতে গিয়ে আমার মনে হচ্ছে যে আজকে একটা বাঙালি মুসলিম পরিবারে আমরা খাচ্ছি, যেভাবে মেজ বৌদি খেতে দিচ্ছে, মানে বাঙালিরা যেভাবে আমাদের খেতে দেয়, বাঙালি মুসলিম পরিবার, আমরা যে বাঙালি খেতে দেয়া, একসাথে বসে মেলা দেখতে যাওয়া, অনুষ্ঠানে থাকা, প্রত্যেকটা বৈশিষ্ট্যের সঙ্গে এই ফ্যামিলির, এই পরিবারের অনেক মিল আছে, যেটা আমরা অনেকটা পেছনে তাকালে যে আমাদের ঐতিহ্য, রবীন্দ্রনাথের পরিবারের মধ্যে এরকম একটা জিনিস ছিল, তাদের সব ছেলেদের বউয়েদের সাথে, পরিবারের মানে সন্তানদের ছেলেদের রবীন্দ্রনাথের সাথে একসাথে বসা, গল্প করা, আড্ডা, একটা বই মেজাজে আলাপ আলোচনা করা, এরকম একটা ওয়েব বা এরকম একটা ঢেউ এই পরিবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখানে মাসিমাও আছেন, ওনার অনেক কথা আমরা জেনেছি। আমরা এনার কাছেও জেনে নেব একজন মানুষ কি করে এই পরিবারের সাথে দীর্ঘদিন থেকেছেন,
কি করে সম্ভব হলো আপনার থাকা এতদিন ধরে একটা পরিবারের কাছে রইলেন? আমার থাকাটা মানে কি, আমার এদের কাকার সাথে একটা সবাই গন্ডগোল, কাকা বলে একটা আর কাকা ছিল, একটা গন্ডগোল হয়ে যায়। তখন বলে যে আমার বড় বৌদি আমাকে ভাঙচি মেরে আমার কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছে বলছে। তখন বলছে বাহ, তোর কাছে আছে সে, আমি ভাঙচিটা দিতে যাবো কেন, কোন কারণে যাবো দিতে যাবো? তখনই বলছে, তখন এর সাথে প্রচুর ঝগড়াঝাটি হতে আরম্ভ করলো। তখন বললাম না, এরা মানে দু ভাইয়ের মধ্যে একটা গন্ডগোল থাকবে কেন বাবু, আমি আমার থাকবো না কারো ঘরে। আমি বলে দিলাম তখন, আমি তোমার বাড়িতে আমি থাকছি না, আমি ওরও যে বুঝে ভাঙচি দিচ্ছি আমি ওর বাড়ি থাকবো না, পরিষ্কার কথা। তখন কিছুদিন আমি মানে অফ হয়ে গেলাম। তখন আমার দিদি বলছে, আমি দিদি বলেই সম্পর্ক করি, আমার দাদা যে ডাক্তার বলে মরে গেছে, আমি দাদা ছাড়া আমি কোনোদিন কথা বলিনি। আর সে আমাকে ভালোবাসতো, যে ভাইয়ের মতনই আমাকে ভালোবাসতো। আর এরা ওই ছেলেগুলো আছে কোনোদিন আমাকে হীন করেনি, কোনোদিন খারাপ ভাসেনি। এরাও যতটুকু যাই হোক না কেন, আমি যদি 1 ঘন্টা যদি না আসি খবর পাঠাবে, কেন কাকা বাড়িতে আসেনি কেন। এ থেকে বোঝা যায় পরিবারের কর্তা তার স্নেহের জায়গাটা, আশ্রয়ের জায়গাটা কত প্রবল এবং প্রখর। হ্যাঁ, প্রত্যেকটা বাড়ির মেম্বার, বাড়িতে যারা আছে, তার সন্তান এবং তার বৌমা পর্যন্ত, এই যে একটা মানুষকে কেন্দ্র করে একটা স্পর্শকাতরতা আজও বেঁচে আছে, এ থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের দেশের বাঙালিয়ানা, আমাদের দেশের আন্তরিকতার যে সংস্কৃতি, সেটা আজও বিচ্যুত হয়নি। ডাক্তার ওমর আলীর জীবনের টুকরো টুকরো ঘটনাগুলো আমাদের সেই দিকে দিকপাত করে। আমরা ওখান থেকে প্রাণিত হতে পারি, আগামী রাস্তাগুলো হাঁটার জন্য জোর পেতে পারি যে এই মানুষটি কীভাবে তার ছত্রছায়া 40টা বছর কাটিয়ে দিয়েছেন। সেই সব জোর, সেই সব সারল্যের রূপকথাগুলো কি ইদানিং বড্ড দ্রুত সরে সরে যাচ্ছে আমাদের জীবন থেকে? সময়ের প্যাঁচে কি হারিয়ে যাচ্ছে সেই সব ঘনিষ্ঠ রসিকতাগুলো? লাস্ট যেটু সেপ্টেম্বরের 1 তারিখে মারা গেলেন, আগস্টে যখন হাউস চলছে, হাউসের লাস্ট দিনটা কলকাতা থেকে ফিরছি, কি একটা আলোচনা করতে করতে আমি আর যেটু প্রচুর আমাদের কি হয়, ঝগড়াও হয়, চেঁচামেচিও হয়, আবার সেও আমাকে ছাড়া থাকতো না, আর আমিও তাকে ছাড়া থাকতে পারি। কি একটা কথা প্রসঙ্গে আমি বলেছিলাম, বুঝলেন যেটু, চন্দন গাছের সঙ্গে বন পাতা লেগে থাকলে সেটা কিন্তু চন্দন গন্ধ লাগে। উনি 2 মিনিট চুপ করেছিলেন, তারপরে বলছে, হ্যাঁ রে, চন্দন গাছটা কে, তুই না আমি? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডাক্তার ওমর আলীর সমাধিস্থলে। মরহুম ডাক্তার ওমর আলী মানে প্রয়াত ওমর আলী, আমরা দেখতে পাচ্ছি ওমরবাবু জন্মেছিলেন, ওনার জন্ম তারিখ 1/11/1934 এবং উনি ইন্তেকাল করেছেন 1/9/2015। 2015-তে উনি মারা গেছেন। এখানে ওনাকে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে সমাধি দেওয়া হয়েছে। ওনার বন্ধু বান্ধব, ওনার নেতৃবর্গ সবাই এখানে এসেছিলেন, একটা সময় এসে ওনাকে সমাধি দেওয়া হয়েছে। এই সেই সমাধিস্থল, ডাক্তার ওমর আলীর সমাধিস্থল। পাশেই ওনার বাবা দানিশ মোহাম্মদের সমাধি। জায়গাটার নাম বিজয়পুর, গোলঘাট, পূর্ব মেদিনীপুর। ওনার গ্রামের দেশের বাড়ি এই বিজয়পুরেই, আর এটা ওনাদের পারিবারিক সমাধিস্থল। পূর্ব মেদিনীপুরে এটা পড়ছে বিজয়পুর। এই বিজয়পুরের রাস্তাঘাট, স্কুল, অনেক কিছু ওনার হাত ধরেই হয়েছে। একটা সময় এখানে রাস্তায় কাদা, মরাম পর্যন্ত ছিল না। এখন তো আমরা দেখতে পাচ্ছি রাস্তায় মরাম পড়েছে, স্কুলগুলোর উন্নয়ন হয়েছে, মানুষজনের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। একটা সময় এখানে ভূমিহীন কৃষকে ভর্তি ছিল, যাদের হাতে একটুখানি জমি পর্যন্ত ছিল না। ফলে সেই জমি দেওয়া থেকে শুরু করে একদম মানুষের গ্রাসাচ্ছাদনের রুটি জোগাড় থেকে শুরু করে সেইখান থেকেই শুরু হয়েছিল অমরবাবুর রাজনৈতিক যুদ্ধ এবং আন্দোলন, যা শেষ হয়েছে তার সমাধিতে গিয়ে। কিন্তু তার পরবর্তী যে যাত্রা, সেটা তার সন্তানদের মধ্য দিয়ে অব্যাহত আছে, ধারাবাহিকভাবে যে যাত্রা চলবে। এ থেকে আমরা প্রমাণ করতে পারি যে মৃত্যু মানুষকে কেড়ে নিতে পারে না। মৃত্যুর পরেও তার না দেখা, না পূরণ হওয়া, অদেখা, না পূরণ হওয়া স্বপ্নগুলো থেকে যায়। আসলে শরীরের মৃত্যু নয়, মৃত্যু হয় নৈতিকতার অধঃপতনে, মৃত্যু হয় মূল্যবোধের অবক্ষয়ে। যে মূল্যবোধ, যে আদর্শ বুকে ধরে 1968 সালে জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন পাঁশকুড়া উত্তর বিধানসভা কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের শ্যামাদাস ভট্টাচার্যের কাছে। আত্মজীবনীতে তিনি লিখেছেন, এই পরাজয় ছিল আমার কাছে গৌরবময় পরাজয়। নিজের হেরে যাওয়াকে এভাবে সম্মানিত করতে পারার সাহস কি আজ একেবারেই মিশে গেছে মাটিতে?
নাকি মাটির ঘরে কান পাতলে বুকের ভেতর আজও মিলবে সেই মানুষ রতনের খোঁজ? দূর দূরান্তের মিটিং মিছিল কিংবা যাত্রাপালা শেষে যেখানে কাছের মানুষের বাড়ি ফেরার অপেক্ষায় আজও বসে থাকে কোনো একলা কিশোরী। বিজাহারপুরে জন্ম বেঁচে আছে আজ হৃদয়ে সবার অমর হয়ে। বিজাহারপুরে জন্ম